কিনা সবার কাছে? তো যে কোনো নাইনথ গ্রেডের সরকারি চাকরি যাতে হয়ে যায়। এখন কথা হচ্ছে যে নাইনথ গ্রেডের চাকরি কি, কোথায়, কি তার সুযোগ সুবিধা, সেটা কিভাবে জানবো? সবাই কাইন্ডলি আজকে থেকে নিয়মিত প্রতি সপ্তাহে অন্তত একবার টেলিটকের একটা ওয়েবসাইট আছে, অল জবস জিওভি বিডি, ওইখানে গেলে বিভিন্ন সরকারি চাকরির সার্কুলার আসতে থাকে। সেগুলোকে টার্গেট করে আমরা কাইন্ডলি লেখাপড়া শুরু করে দিই, ঠিক আছে? নভেম্বর মাসে বিসিএস এর সার্কুলার আসবে কিনা, ডিসেম্বরে ডেট হবে কিনা, এই হবে কিনা, সেই হবে কিনা, খোদার কসম এগুলা কেউ জানে না, আসলেই জানে না। ঠিক আছে? তো আমরা ওই পর্যন্ত ওয়েট করবো না, আমরা এমন ভাবে লেখাপড়া করবো যেন যে কোনো একটা নাইন্থ গ্রেডের জবে আমরা একটা ফাইট দিতে পারি। হবে কিনা সেটা তো আসলে আল্লাহ জানে, যেন আমরা ফাইট দিতে পারি। সো দ্যাট বিং সেড, আমি আসলে বেশিক্ষণ অপেক্ষা করাবো না বা বেশিক্ষণ গল্প করবো না। আমাদের আজকের ক্লাস হচ্ছে নাউন, নাউন, জিরান্ড অ্যান্ড পার্টিসিপল। আমরা হচ্ছে আমাদের পড়ায় চলে যাব। তো পড়ায় যাওয়ার আগে একটা জিনিস আমি একটু মনে করাই দিই, আমাদের ক্লাসগুলো হচ্ছে ম্যাক্সিমাম 1.5 ঘন্টা, +- 10 মিনিট। 1.5 ঘন্টায় হয়তো একটা টপিক সবকিছু পড়ায় ফেলা সম্ভব না, এবং এটা আশা করাটাও আসলে ঠিক না। তো আমি যে রিকোয়েস্টটা করব তা হলো, আমি যতটুকু পড়াইতে পারি বা না পারি, আমার স্লাইড কিন্তু আজকে আলহামদুলিল্লাহ 60 পেজ, হ্যাঁ, 60 পেজের স্লাইড আমি কতটুকু শেষ করতে পারবো জানি না। বাট আমার প্রাইমারি টার্গেট স্লাইড শেষ করা হবেও না। আমার প্রাইমারি টার্গেট হবে জাস্ট টু গেট ইউ স্টার্টেড, জাস্ট টু গেট ইউ স্টার্টেড। তো ঠিক আছে, ইংরেজির 4টা 5টা জিনিস ক্লাসে শিখছি, এখন আমার কাজ হচ্ছে বই হাতে নিয়ে আরো 10টা জিনিস শিখা, আরো 50টা কোয়েশ্চেন প্র্যাকটিস করা, আরো 50টা প্রিভিয়াস কোয়েশ্চেন সলভ করা। ঠিক আছে? তো আজকে আমাদের সিলেবাস হচ্ছে নাউন, জিরান্ড, পার্টিসিপল। ইউজুয়ালি নাউন এবং প্রোনাউন একসাথে পড়ায় ফেলা হয়, তা আমার মন চাইলো না, আমি মনে হলো যে একটু স্লোলি পড়াই, নাউন পড়াই, জিরান্ড পড়াই, পার্টিসিপল পড়াই। ঠিক আছে? আমাদের ইংরেজি আমরা খুব ধীরে সুস্থে, একদম স্লো বলতে যেটা বোঝায়, শেষ করব। 10টা ক্লাসে আমরা প্ল্যান করছি, এবং ইনশাল্লাহ আগামী 1 মাসের মধ্যে 3টা ক্লাস হয়ে যাবে। সাব্বির ভাই যদি আমাদেরকে কিছু বলতে চান। তুমি ভাই আছেন? হ্যাঁ, উনি আসসালামু জয়েন করে। সবাইকে আসসালামু আলাইকুম। শোনা যাচ্ছে আমাকে? আলাইকুম। জি ভাই, শোনা যাচ্ছে ভাই, ফাইন। আচ্ছা, থ্যাংক ইউ। আমি একটু বাইরে আছি, সায়েম, দ্যাটস ওয়াই হচ্ছে একটু নয়েজ শুনতে পারো। আহ, তো সবাই যেহেতু মোটামুটি উপস্থিত হয়েছে, আমরা আমাদের অনেকদিন পরে একটা গ্যাপ নিয়ে আজকে আমরা আমাদের সেশনটা শুরু করছি আবার নতুন করে। তো সবাইকে অনেক ধন্যবাদ জয়েন করার জন্য। তো প্রায় 1.5 মাসের মতো কেটে গেছে এর মধ্যে, এবং আমরা জানি যে এই 1.5 মাসে অনেক কিছুই ঘটে গেছে আমাদের বাংলাদেশে। তো আমাদের ছাত্রদের যে বৈষম্য বিরোধী আন্দোলন ছিল, সেখানে অনেকেই এখানে শহীদ হয়েছেন। আমরা শুরুতে তাদের প্রতি শ্রদ্ধা জানাই এবং আমরা একটু শোক প্রকাশ করছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং বর্তমানে ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ চাঁদপুর সহ বেশ কিছু জেলাতে কিন্তু মারাত্মক আকারে বন্যা আছে। তো এই বন্যা চলমান পরিস্থিতিতেও কিন্তু অনেকেই আসলে মানে নিজের জীবন বাঁচানোর জন্যই মানে মোটামুটি তাগিদ করতে হচ্ছে বা চেষ্টা করতে হচ্ছে, সেখানে পড়াশোনা করা, ক্লাস করা। হয়তো ওই দিক থেকে আমাদের কোনো স্টুডেন্ট থাকতেও পারে, তা সে হয়তো জয়েন করতে পারছে না, তো এরকমও হতে পারে। তো আমরা সবার প্রতি সহমর্মী হই, সবার প্রতি সহমর্মিতা জ্ঞাপন করি এবং সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক এই কামনা করি। তো সেই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শোক প্রকাশ করছি এবং চলমান বন্যা পরিস্থিতিতে সবার সহযোগিতা কামনা করছি। তো আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরা ক্লাস শুরু করে দিব একটু পরেই, সাইম অলরেডি কথা শুরু করেছে। তো একটা কথা বলতে চাই শুধু, সেটা হচ্ছে দেশে যে পরিস্থিতি বর্তমানে বিদ্যমান এবং যে আন্দোলন এবং একটা সরকার পতনের কন্ডিশন তৈরি হয়েছে, এর পরবর্তীতে বিসিএস পরীক্ষাতে আসলে কিরকম ভাবে সিলেবাস প্রণয়ন হবে, পরীক্ষার ধরনে কোনো পরিবর্তন আসবে কিনা, বা প্রিলিমিনারিতে কোনো সিলেবাস চেঞ্জ হতে পারে কিনা, বা হয়তো বাংলাদেশ অ্যাফেয়ার্সে যে বিষয়গুলোতে আগে গুরুত্ব দেওয়া হতো সেখানে কোনো পরিবর্তন আসতে পারে। সিমিলারলি হয়তো ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সেও কিছু চেঞ্জ আসতে পারে। বা কিছু সাবজেক্ট থাকে যে সাবজেক্টগুলোতে আসলে কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলেই ধরে নেওয়া যায়।
তো ইংরেজি, বাংলা বা বিজ্ঞান, ম্যাথ, আইসিটি, ভূগোল, এই ব্যাপারগুলো হচ্ছে আসলে ওগুলোর মধ্যে পড়ে। তো এই অংশগুলো আসলে আমাদের দ্রুত আসলে কমপ্লিট করে ফেলাটাই ভালো। তো সেই উদ্যোগে আসলে আমরা আসলে প্রথম দিকে হচ্ছে ইংরেজিটা একটু চালু করেছি। ইংরেজির কয়েকটা ক্লাস আপনারা শুরুতেই পেয়েছেন, এবং এরপরে আমরা বিজ্ঞান, আইসিটি, ইন্টারন্যাশনাল এর কনসেপচুয়াল পার্ট, এগুলো হচ্ছে মোটামুটি 1 মাসের মধ্যে রুটিনের মধ্যে রেখেছি। তো সবাই একটু মন দিয়ে ক্লাস করবেন, এবং যেটা হয়েছে ইনশাল্লাহ ভালোর জন্য হয়েছে, পরিবর্তন আসাটাই স্বাভাবিক। এবং পার্সোনালি যদি আমার ওপিনিয়ন জানতে চান, দেশের বাইরে থেকে আসলে দেশের জন্য কিছুই তেমন করতে পারিনি, কিন্তু মানে সবসময় কিন্তু একটা মানে খারাপ লাগা কাজ করেছিল, এবং সহমর্মিতা বোধটা সবসময় ছিল। তো সবার প্রতি আমরা সহমর্মী থাকবো। ক্লাস নিয়ে কেউ 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 গ্রুপে লিখছেন বা লিখছিলেন যে কেন ক্লাস শুরু হচ্ছে না বা ই হচ্ছে না। তো আমাদের এই বন্যা পরিস্থিতিটাও মাথায় ছিল, এই জন্য আসলে আমরা ক্লাসটা নিয়ে একটু ডিলে করছিলাম। তো সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমি আর কথা না বাড়াই, আমরা যে যে উদ্দেশ্যে আজকে এখানে এসেছি সেই ক্লাসটাই করি। সবাইকে ধন্যবাদ। ইনশাল্লাহ আমার ক্লাসেও কোনো একটা ক্লাসে কথা হবে। আজকে আপাতত সায়েম ক্লাস নিচ্ছে। তো ঠিক আছে সায়েম ভাইয়া, তুমি শুরু করো, আমরা সাথে আছি। সবাইকে আবারও ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ সাব্বির ভাই। তো আহ, যেটা বলছিলাম আসলে, সাব্বির ভাই একই কথাই বললেন যে আমরা সেই সাবজেক্ট গুলোর দিকে একটু জোর দিব যে সাবজেক্ট গুলো আপনারা প্রিপারেশন দিতে পারেন উইদাউট দ্য ফিয়ার অফ দ্য সিলেবাস গেটিং চেঞ্জ। হ্যাঁ, এবং এগেইন আসলে কবে বিসিএস এর সার্কুলার দিবে সেটার জন্য বসে না থেকে মেক দ্য মোস্ট ইউজ অফ ইট, সো দ্যাট যে কোনো সরকারি চাকরির পরীক্ষা আপনারা ক্র্যাক করতে পারেন। সো আমার প্রথম স্লাইডটাতে যদি আমি একটু যাই, আমার লেকচারে এখন নাউন প্লাস প্রোনাউন। যাও, আমি একটা ক্লাস করতেছি। সবাই একটু মিউট করে নিলে ভালো হয়। আমার প্রথম লেকচারের নাম হচ্ছে নাউন প্লাস প্রোনাউন, বাট পরে এটা আমি চেঞ্জ করেছি। চেঞ্জ করে আই ডিসাইডেড যে আমি শুধু নাউন, জেরান্ড এবং পার্টিসিপেন্টই পড়াবো, কারণ আমার কাছে মনে হচ্ছে যে উই হ্যাভ টাইম, রাইট, উই হ্যাভ অল দ্য টাইম ইন দ্য ওয়ার্ল্ড, এবং আসলে তাড়াহুড়া করার কোনো দরকার নাই। সো লেটস গো স্লো। নাউনটা কেন ইম্পর্টেন্ট এটা একটু বুঝতে হবে, হ্যাঁ। বিসিএস এ প্রচুর পরিমাণে প্রশ্ন আসে পার্টস অফ স্পিচ নিয়ে, প্রচুর পরিমাণে প্রশ্ন। কিরকম প্রশ্ন একটু বলি, যে নিচের ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ, বা নিচের কোনটা অ্যাডজেক্টিভ কোনটা নাউন, বা নিচের কোনখানে পার্টিসিপল ব্যবহার হয়েছে, বা নিচের ফ্রেজটা কি মানে অ্যাডজেক্টিভ ফ্রেজ, নিচের ক্লজটা কি অ্যাডভার্বিয়াল ক্লজ, এটসেট্রা এটসেট্রা। তো পার্টস অফ স্পিচ আসলে এমন একটা জিনিস, এটা জাস্ট একটা ক্লাসে হয় না। আমি যদি যে কোনো গ্রামার বইয়ের মতো শুরু করি পার্টস অফ স্পিচ নামের একটা ক্লাস দিয়ে একটা চ্যাপ্টার দিয়ে, তাহলে হবে না। সো হোয়াট উইল বি ট্রাইং টু ডু ইজ আমরা একে একে যে 8 ধরনের পার্টস অফ স্পিচ আছে প্রত্যেকটাই পড়বো। যেমন আমরা নাউনের ক্লাস আজকে করে ফেলতেছি, নাউনের সাথে আমরা জিরান্ড পার্টিসিপল করে ফেলবো। জিরান্ড পার্টিসিপল যখন করে ফেলবো আমার অ্যাডজেক্টিভ নিয়ে হালকা আইডিয়া হয়ে যাবে। এরপরে হচ্ছে অ্যাডজেক্টিভ আমরা করব। যেদিন আমরা অ্যাডভার্ব করব সেদিন আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সটাও করার চেষ্টা করব। ইউ গেট দি আইডিয়া? ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রথমে যে সেন্টেন্সটা আছে যে ওয়াও এলিজাবেথ ইজ দি অনলি ওয়ান হু ইজ গোয়িং টু অ্যাচিভ দ্য হাইয়েস্ট স্কোর এন্ড দ্য অ্যাওয়ার্ড ফর, আচ্ছা আমি একটু উইন্ডোটা নামিয়ে দিই, দ্য অ্যাওয়ার্ড ফর এক্সেলেন্স সুন। তো এখানে 8 ধরনের পার্টস অফ স্পিচ আছে। ওয়াও হচ্ছে ইন্টারজেকশন, আমার মনে হয় এটা সবচেয়ে সহজ। এলিজাবেথ হচ্ছে নাউন, এটা বলাও সবচেয়ে সহজ। হুটা প্রোনাউন, টুটা প্রিপোজিশন, ঠিক আছে। অ্যাচিভ, হাইয়েস্ট, এন্ড হচ্ছে কনজাংশন। হাইয়েস্ট আর সুন এই দুটো নিয়ে কনফিউশন হয়। অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব নিয়ে মনে রাখতে হবে, সবসময় বেশি কনফিউশন হয়। আমার হিসাবে সবচেয়ে সহজ হচ্ছে নাউন চেনা, এবং এই কারণে কখনো পরীক্ষায় প্রশ্ন করে না যে নিচের কোনটি নাউন। একটু সবাই মনে রাখবো, হ্যাঁ, যে কোনটি নাউন এই ধরনের প্রশ্ন কখনোই আসে না। কোনটি নাউন এই ধরনের প্রশ্ন হয় না। প্রশ্ন কি হয়, কোনটি জিরান্ট। কারণ নাউন চেনা যত সহজ, জিরান্ট চেনা তত সহজ না। কি জিরান্ট এই ধরনের প্রশ্ন হয়, ঠিক আছে। তারপরে হচ্ছে নাউনের মধ্যেও রকম ফের আছে।
সেই রকম ফেরগুলা কি, যে কোনটি কোন ধরনের নাউন, এই ধরনের প্রশ্ন বেশি আসে। কোনটি কোন ধরনের নাউন, ঠিক আছে, এই ধরনের প্রশ্ন বেশি আসে। তো আমরা হচ্ছে নাউনের ক্লাসিফিকেশনে যদি যাই, নাউন হচ্ছে দুই ধরনের, ঠিক আছে। আমি সবসময় ছোটবেলায় পড়ে আসছি, নাউন হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে কনক্রিট নাউন, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো কনক্রিট নাউন আবার কয় ধরনের? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। এর মধ্যে প্রপার নাউন আমার মনে হয় সবাই চিনে আসলে, ম্যাটেরিয়াল নাউনও কম বেশি সবাই চিনে। আমি যদি বলি কনফিউশন হয় কি নিয়ে, ভয়াবহ মানে ব্যাপক লেভেলের কনফিউশন, ব্যাপক লেভেলের কনফিউশন হয় কমন এবং কালেকটিভ। আমি জানি না সবার কি সেম মতামত কিনা, বাট আমার জন্য এই জিনিসটা খুবই রেলেভেন্ট। আমার আজীবন কমন কালেকটিভ, কমন কালেকটিভ এটা নিয়ে একটা ঝামেলা হইতো, আমি যতই চেষ্টা করি না কেন। ঠিক আছে, এগেইন, নাউন কাউন্টেবল হইতে পারে, আনকাউন্টেবল হইতে পারে। আনকাউন্টেবলের আন্ডারে হচ্ছে ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্টের নাম দেখেই বোঝা যাচ্ছে যে যেহেতু এটা একটা অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট, যেহেতু এটা একটা অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট, এটা চিরকালই কি আনকাউন্টেবল। মনে রাখতে হবে, চার ধরনের কনক্রিট নাউনের মধ্যে শুধুমাত্র ম্যাটেরিয়ালটাই আনকাউন্টেবল, এতটুকু মনে রাখলেই হবে। পরীক্ষার হলে কখনো প্রশ্ন এভাবে আসে না যে নিচের কোনটি কাউন্টেবল নাউন, নিচের কোনটি আনকাউন্টেবল নাউন, এই ধরনের প্রশ্ন আসে না। প্রশ্নটা কিরকম আসে? প্রশ্ন আসে হচ্ছে আর্টিকেল দিয়ে, যে এদের সামনে কোন ধরনের আর্টিকেল বসবে। প্রশ্ন আসে ভার্ব দিয়ে, যে এই নাউনের পর কোন ধরনের ভার্ব বসবে। প্রশ্ন আসে সেন্টেন্স কারেকশন নিয়ে, তো সেখানে বুঝতে হয় যে আমার নাউনটা কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল। কাউন্টেবল নাউন হলে এক ধরনের ফরম্যাটে লিখতে হয়, বা এক ধরনের ভার্ব ইউজ করতে হয়। আনকাউন্টেবল হলে আরেক ধরনের ভার্ব ইউজ করতে হয়, আরেক ধরনের অ্যাডজেক্টিভ ইউজ করতে হয়। রাইট? যেমন যে একটু, আচ্ছা, থ্যাংক ইউ ফর ইউর পেশেন্স। তো আমি যদি একটা এক্সাম্পল দিই, যেমন কাউন্টেবল নাউন, এখানে কিন্তু আপনি মাছ ব্যবহার করলে ভুল হবে, ব্যবহার করতে হবে মেনি। লাইকওয়াইজ আনকাউন্টেবল নাউন, এখানে কিন্তু মেনি ব্যবহার করলে ভুল হবে, সেখানে মাছ ব্যবহার করতে হবে। হ্যাঁ, যেমন আমি যদি ছোট্ট একটা এক্সাম্পল দিই, যে মেনি গার্লস ওয়্যার প্লেইং, সুন্দর। আমি যদি বলি মাচ গার্লস ওয়্যার প্লেইং, হয় না কিন্তু। তো গার্ল হচ্ছে কি এখানে একটা কমন নাউন, ঠিক আছে। এভাবে একটু মানে মাথায়, ঠান্ডা মাথায় একটু বুঝতে হবে। এগেইন পরীক্ষার হলে কখনোই বলবে না যে কোনটা কাউন্টেবল কোনটা আনকাউন্টেবল। এত সহজ প্রশ্ন পিএসসি করে না, এত সহজ প্রশ্ন আসলে কেউ ক্যাডার হয় না। কাউন্টেবল আনকাউন্টেবলটা আশা করি কেন চিনতে হবে এটা সবাই বুঝতে পারছি, ঠিক আছে। আমি জাস্ট ছোট্ট করে লিখে দেই, প্রশ্ন আসবে কিসের সাথে রিলেট করে? সেন্টেন্স কারেকশনের সাথে রিলেট করে, সেন্টেন্স কারেকশন দিয়ে। এটা সবসময় একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে আমরা সরাসরি চাইলে প্রপার, কমন, কালেকটিভ এগুলার ডিসকাশনে চলে যেতে পারতাম, বাট আমি হচ্ছে এটা একটু পরে যেতে চাচ্ছি। প্রথমে হচ্ছে একটু নাউনটা চেনা শিখতে হবে। আমি কেমনে চিনবো যে এটা নাউন? দেখেন, যদি নাম লেখা থাকে, যেমন আমার নাম সায়েম, হ্যাঁ, বা ধরেন আপনার নাম কিছু একটা লেখা আছে, নাম থাকা মানেই সেটা নাউন। কিন্তু সবসময় কিন্তু ডিরেক্ট নাম থাকে না। হ্যাঁ,
সবসময় কিন্তু ডিরেক্টলি কোনো কিছু নাম দেওয়া থাকবে না, যে সাইম, রহিম, করিম, ঢাকা, চট্টগ্রাম, এইভাবে কিন্তু সবসময় নাম থাকে না। তাহলে কিভাবে না আমি চিনবো, এটা বোঝাটা একটু ইম্পর্টেন্ট। এবং এগেইন, আপনাকে কখনো বলবে না যে নিচের কোন শব্দটি নাউন। আপনাকে যদি বলতো নিচের কোন শব্দটি নাউন, তাহলে কিন্তু আপনার জন্য অ্যান্সার করা অনেক সহজ হয়ে যেত। ঠিক আছে, জিজ্ঞেস করবে আন্ডারলাইন করা শব্দটি কোন পার্টস অফ স্পিচ। এই কনসেপ্টটা কি বুঝতে পারছি? মানে এতটুকু বুঝতে পারলে লাইফ অনেক ইজি হয়ে যাবে। মানে এতটুকু মেনে নেওয়া শিখতে পারলেও লাইফটা অনেক ইজি হয়ে যাবে। ঠিক আছে, জিজ্ঞেস করবে না যে কে নাউন, করবে না কোনটি নাউন, কি জিজ্ঞেস করবে? আন্ডারলাইন কোন পার্টস অফ স্পিচ। ঠিক আছে। আচ্ছা, এখন একটা জিনিস একটু আমরা চিনি, যে মানে এভাবে এভাবে থাকলে আমরা আলাদা করে নাউন চিনতে পারবো। আমাকে একটু বলেন তো, নাউনের আগে কি কি বসে? সিম্পল, সহজ দিয়ে আগে, হ্যাঁ, নাউনের আগে কি কি বসে? চেটে লিখতে পারেন। ছোটবেলায় পড়ে আসছে কিছু কিছু জিনিস আছে যেটা নাউনের আগে বসে। ওয়াকার ভাই ভেরি গুড। আর্টিকেল, নাউনের আগে আর্টিকেল বসে। তা আমি কি একটু উল্টা ভাবে বলতে পারি, আমি যদি কোথাও যে কোনো লাইনে কোনো আর্টিকেল দেখি, আর্টিকেলের ইমিডিয়েট পরে যেই পার্টস অফ স্পিচ থাকে, সেটা কি হবে? সেটা হবে নাউন। মামুন ভাই ভেরি গুড। প্রিপোজিশন, ডিটারমাইনার, অ্যাডজেক্টিভ। ভেরি গুড, ভেরি গুড। কি দেখে বলছেন নাকি না দেখে বলছেন জানি না, বাট এর অ্যান্সার ইজ ভেরি গুড। তাহলে নাউনের আগে কি কি বসে? নাউনের আগে বসে অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, ডিটারমাইনার এবং আর্টিকেল। ঠিক আছে। 3 নাম্বার পয়েন্টটা দেখেন, অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। আমরা জিনিসটা এভাবে পড়বো না, আমরা পড়বো নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, আর্টিকেলের পরে নাউন বসে। এইভাবে পড়বো না, নাউনের আগে আর্টিকেল বসে, সেটা ডেফিনিটও হতে পারে, ইনডেফিনিটও হতে পারে। নাউনের আগে প্রিপোজিশন বসে। ঠিক আছে। এবং আরেকটা জিনিস বসে, সেটা হচ্ছে ডিটারমাইনার। এখানে 7টা পয়েন্ট আছে, 4টা পয়েন্ট মনে রাখলেই হবে। ওয়াকার ভাই, মামুন ভাইকে ধন্যবাদ, আমার স্লাইডের কাজটা আপনারা করে দিয়েছেন। তাহলে নাউনের আগে কি বসে? অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, ডিটারমাইনার এবং আর্টিকেল। অ্যাডজেক্টিভ, তারপরে ডিটারমাইনার, প্রিপোজিশন, সবকিছু নিয়ে আমাদের আলাদা আলাদা ক্লাস আছে, এই জন্য আমি সেখানে বেশি একটা ঢুকতেছি না। জাস্ট এই 4টা জিনিস একটু মনে রাখবেন। ওকে, ছোট করে লিখে দিই। অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, ডিটারমাইনার, আর্টিকেল। এবং এই 4টা নদী কোথায় গিয়ে মিলবে? নাউনের আগে গিয়ে মিলবে। আচ্ছা, তাহলে এখানে জিরান্ড আছে, পার্টিসিপাল আছে 9 আর 10 নম্বরে। এটা নিয়ে আমি কথাবার্তা বলবো না, কারণ এটা আমার ক্লাসের লাস্টের দিকে আমি আপনাদেরকে জিরান্ড পার্টিসিপাল পড়াবো। আমি আপনাদেরকে একটু 11 নাম্বারটার দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাই। 11 নাম্বারটা খুব ইম্পর্ট্যান্ট। প্রিলিমিনারির জন্য কতটুকু জানি না, বাট রিটেনের জন্য অসম্ভব ইম্পর্ট্যান্ট। অ্যাপজিটিভ রিটেনের জন্য অসম্ভব ইম্পর্ট্যান্ট। এখন এ পজিটিভ কি, সেটা কি কেউ বলতে পারেন? এ পজিটিভ মানে কি? চাইলে আনমিউট করে বলতে পারেন। কোন একটা ফ্রেজকে, না ফ্রেজ দিয়ে একটা নাউনকে আরো ক্লারিফাই করা বা পরিচয় দেওয়া। ভেরি গুড। তাহলে বলেন তো, যখন আপনি একটা ফ্রেজ দিয়ে একটা নাউন নাউনকে আরেকটু ব্যাখ্যা করলেন, তো এই ফ্রেজটা আসলে কিসের কাজ করলো রে ভাই? খুব সহজ কিন্তু।
মানে নাউন, নাউন ক্লজ। এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে না? হ্যাঁ, এটা কি সবার একটু মনে থাকবে যে এটা আসলে কিসের মতো কাজ করে? অ্যাডজেক্টিভের মতো কাজ করে। তাহলে খেয়াল করেন, এই যে যে প্রিন্সিপাল, এটা কিন্তু নাউন, কারণ এটার আগে একটা আর্টিকেল আছে। আওয়ার কলেজ, এই পুরাটা মিলেও কিন্তু একটা নাউন, কারণ ওর আগে কি একটা প্রিপোজিশন আছে। বাট এই পুরা নাউন একসাথে কি হিসেবে ব্যবহার হচ্ছে? দ্য প্রিন্সিপাল অফ আওয়ার কলেজ। এটা কাকে আরো স্পেসিফাই করতেছে? মিস্টার সালামকে স্পেসিফাই করতেছে। তাহলে দ্য প্রিন্সিপাল অফ আওয়ার কলেজ, এটা একটা অ্যাপোজিটিভ, এবং এটা কি অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে। ঠিক আছে। সো আরেকবার বলি, অ্যাপোজিটিভ কি জিনিস? অ্যাপোজিটিভ হচ্ছে যখন একটা নাউন বা প্রোনাউন অ্যাডজেক্টিভের মতো কাজ করে। অ্যাডজেক্টিভের মতো, আমি কিন্তু একবারও বলতেছি না যে এটা একটা অ্যাডজেক্টিভ, খবরদার। এটা কিন্তু অ্যাডজেক্টিভ না, অ্যাডজেক্টিভের মতো কাজ করে। তার মানে কি, সে অন্য একটা নাউনকে আরো ফার্দার স্পেসিফাই করতেছে, আরো সুন্দর করে বিশেষায়িত করতেছে, আরো ব্যাখ্যা করতেছে, আরো এক্সপ্লেইন করতেছে। ঠিক আছে। So, আবার একটু বলি, অ্যাপোজিটিভ এটা কি অ্যাডজেক্টিভ না নাউন? চ্যাট বক্সে উত্তর দিয়ে দেন দেখি। অ্যাপোজিটিভ হচ্ছে, অ্যাপোজিটিভ হচ্ছে নাউন, কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করে। ঠিক আছে। আল্লাহ, আচ্ছা তাহলে এবার একটু পরেরটায় যাই। এইখানে হচ্ছে নাউন আর একটু সুন্দর করে দেখানো হয়েছে যে কোনটা ডিটারমাইনার, কোনটা অ্যাডজেক্টিভ, আর কোনটা হচ্ছে নাউন। এখন এটা যদি কেউ একটু ভালো মতো পড়েন বা বুঝেন, আপনাদের জিরান্ড পার্টিসিপল এই পেজেই শেষ। এই যে রোলিং স্টোন গ্যাদার্স নো মস, বিখ্যাত একটা এক্সাম। ঠিক আছে। এই রোলিং স্টোন গ্যাদার্স নো মস বিখ্যাত একটা এক্সাম্পল, এবং কত পরীক্ষায় যে আসছে তার কোনো হিসাব নেই। ওকে। তো এতটুকু বুঝলেই আসলে জিরান্ড পার্টিসিপল শেষ, কিন্তু যেহেতু জিরান্ড পার্টিসিপল পরে একটু সুন্দর করে পড়াবো, আপাতত আমি এখান থেকে একটু আগাচ্ছি। এখন হচ্ছে একটা নাউন কিভাবে চিনবেন, কিভাবে চেনা যায়, সেটার জন্য কিছু সাফিক্স আপনাদের দিয়ে দেওয়া হয়েছে। এটা কাইন্ডলি একটু বাসায় পড়ে নেবেন, আমি এই টেবিলটা পড়াবো না। হাওয়েভার, আমি একটা ছোট্ট কাজ করতে চাই, সেটা হচ্ছে আমি আপনাদের সাথে একটু নাউনের ফরমেশন গুলো ডিসকাস করতে চাই, যে একটা নাউন কিভাবে গঠিত হয়। দেখেন, যে এই স্লাইড এবং এর পরের স্লাইড, আমার মনে হয় এখানে আমার কিছু পড়ানোর নাই। এখানে এক গাদা সাফিক্স দেওয়া আছে যে এগুলো যুক্ত হয়ে নাউন তৈরি হয়। এই যে ভার্ব এবং অ্যাডজেক্টিভের পর এই সাফিক্স গুলা যুক্ত হয়ে নাউন তৈরি হয়। আমার মনে হয় এটা আপনারা বাসায় পড়েন, তেমন পড়ানোর কিছু নাই। হাওয়েভার, আমি যেটা করছি পরের পেজ গুলাতে এটার কিছু এক্সাম্পল যোগ করছি। আমার মনে হয় আমরা দ্রুত একটু এক্সাম্পল গুলা গো থ্রু করতে পারি। খেয়াল করেন তো, এই ইউ আর ই, এই যে এই সাফিক্সটা যখন একটা ভার্বের সাথে যুক্ত হয়েছে, কি করছে রে ভাই? সে একটা নাউন তৈরি করছে, যেই নাউনটা কি করে, ইন্ডিকেটস সামথিং অফ অ্যান অ্যাকশন, মানে কোনো একটা ক্রিয়ার ফল বোঝায়। ঠিক আছে। যে কোনো ক্রিয়ার ফল বোঝায়, যেমন এক্সপোজার। এক্সপোজ মানে কি? উন্মুক্ত করা। এক্সপোজার মানে কি? উন্মুক্ত করার প্রসেসটা বোঝায়। ক্লোজ মানে কি? বন্ধ করা। ক্লোজার মানে কি? ক্লোজার মানে হচ্ছে বন্ধ হওয়ার পরের অবস্থাটা বোঝায়। ফেইল কি? ব্যর্থ হওয়া। আর ফেইলিয়ার মানে কি? ব্যর্থতা। এটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন তো। ফেইল হচ্ছে ব্যর্থ হওয়া, এটা কিন্তু একটা ভার্ব। যখন আমি বলতেছি ফেইলার, ব্যর্থতা, এটা কিন্তু ভাইয়া নাউন। আমার মনে হয় সাফিক্স মুখস্থ করার চেয়ে আপনারা যদি এই মিনিংটা বা কিভাবে গঠন হচ্ছে সেখানে একটু ফোকাস করেন, আপনাদের জন্য মুখস্থ রাখাটা অনেক ইজি হয়ে যাবে। ঠিক আছে। ক্যাপচারটা না, ক্যাপচারটা একটা ভুয়া উদাহরণ আমি দিছি, মাই ব্যাড। পরেরটা দেখেন, নেস, হ্যাপিনেস। হ্যাপি কি? হ্যাপি কিন্তু অ্যাডজেক্টিভ। আমি প্রথম যেটা দেখাইছিলাম ইউ আর ই,
ওইটা যুক্ত হচ্ছিল ভার্বের সাথে, এক্সপোজ, ক্লোজ, ফেইল সবগুলো ভার্ব ছিল। নেসটা দেখেন, হ্যাপিনেস, ডার্কনেস, কাইন্ডনেস, স্যাডনেস। এই যে যে হ্যাপি, ডার্ক, কাইন্ড, স্যাড, এই সবগুলা কি ভাইয়া? সবগুলা কিন্তু অ্যাডজেক্টিভ। এই হোল বাঞ্চই হচ্ছে অ্যাডজেক্টিভ। সো নেস মানে কি? নেস মানে কোনো একটা গুণ থাকা, সিগনিফাইস এ স্টেট। তার মানে কি একটা গুণ, অ্যাডজেক্টিভ মানে তো গুণ, তাই না? তাহলে এই গুণ থাকা, এটা হয়ে গেছে এখন কি নাউন। হি ইজ কাইন্ড, সে দয়ালু। এটা কি তার একটা গুণ? হি হ্যাজ কাইন্ডনেস। এটা মানে কি দয়া নামের গুণটা তার কাছে আছে। আস্তে আস্তে আমাদের 11:30 ক্লাস হচ্ছে। একটা না, 11, 11টার, 11টার, 11টার পর পর গেছি আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম আমি, এখন আমার ফোনের নেট থেকে কানেক্ট করলাম। আমার কি ভয়েস শোনা যাচ্ছে? হ্যাঁ, ঘুমাইতে অনেক বাচ্চা, একটা দেড়টা বাচ্চা। এখন বুঝতে পারছেন? আচ্ছা, সো দ্যাটস হোয়াট আই থট। আমি তাহলে আমার ল্যাপটপে ফোনের নেটটা একটু কানেক্ট করে নিচ্ছি। আমি ফোনের নেট দিয়ে পুরো ক্লাসটা তাহলে কন্ডাক্ট করবো। আচ্ছা, এখন আমি ল্যাপটপ থেকে এসেছি, প্লাস আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে এখন? আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। সরি, আমার ওয়াইফাই ঝামেলা হওয়ার কারণে ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম। এখন তাহলে আবার আসি। কোন পর্যন্ত শোনা গেছে? কি একটু আনমিউট করে বলেন তো, কোন পর্যন্ত শুনেছেন? কোন পর্যন্ত শুনেছেন কেউ একটু আনমিউট করে বলে, যে এতটুকু শুনেছি। ওরে বাবা, কেউ কি কিছুই শুনেন নেই? মানে অ্যাডজেক্টিভের পরে হচ্ছে মানে নেস বসে যে গুণটা বোঝায় এটা বোঝাইছে, গুণ থাকা আচ্ছা, অর্থে। ওকে, এক্স্যাক্টলি। তাহলে ধরেন আমি বলতেছি যে হি ইজ কাইন্ড, তার মানে কি সে দয়ালু। মানে কি তার একটা গুণ আছে, রাইট? বা সে একটা গুণে গুণী, দয়ার গুণে সে গুণী। হি হ্যাজ কাইন্ডনেস মানে কি দয়ার যে গুণটা সেটা তার মধ্যে আছে। যেমন আমি যদি বলি, আমি হি, এক্সাম্পল দিই যে হি মাইট বি এ thief, but he has কাইন্ডনেস। সে চোর হইতে পারে, তার মধ্যে দয়া আছে। সেই দয়াটা কি? সে হচ্ছে শুধু ধনী লোকদের বাসায় চুরি করে, চুরি করে সেই ধন সম্পদ হচ্ছে গরিব লোকদের দিয়ে দেয়। সে হচ্ছে 2024 সালের রবিন হুড। ঠিক আছে। আচ্ছা, শোনেন পরেরটাই যাই। ওয়াই, আপনারা বলেন তো, এই যে যে জেলাস, বিউটিফুল, মডেস্ট, অনেস্ট, এগুলা কি সবই অ্যাডজেক্টিভ না? অ্যাডজেক্টিভের সাথে আমরা আগের পেজে যোগ করছিলাম নেস।
এখন যোগ করছি ওয়াই। খেয়াল করেন তো, হি ইজ জেলাস অফ মি। সে আমার প্রতি ঈর্ষান্বিত। আমি যদি বলি এবার এটাকে নাউন দিয়ে বলবো যে হি হ্যাজ জেলাসি বিকজ অফ মাই সাকসেস, বা ডিউ টু মাই সাকসেস, বা মাই সাকসেস হ্যাজ ক্রিয়েটেড এ সেন্স অফ জেলাসি ইন হিম। এত বড় সেন্টেন্স বলতে চাচ্ছিলাম না, আমি আরেকবার বলি যে মাই সাকসেস হ্যাজ ক্রিয়েটেড এ হিন্ট অফ জেলাসি ইন হিম। আমার সাফল্য তার মাঝে খানিকটা ঈর্ষা তৈরি করেছে। তাহলে এই জেলাসিটা কিন্তু নাউন, এবং আপনি খেয়াল করেন নাউনের আগে প্রিপোজিশনই বসছে। ঠিক আছে। আচ্ছা, পরেরটায় যাই। হুড। চাইল্ডের সাথে হুড, ব্রাদারের সাথে হুড, নেইবারের সাথে হুড, মাদারের সাথে হুড। খেয়াল করেন তো, এইখানে আগে তো আমরা শুধু মানে ভার্ব আর অ্যাডজেক্টিভের সাথে সাফিক্স যোগ করতেছিলাম, এখানে কিন্তু নাউনের সাথেও সাফিক্স যোগ হয়েছে। চাইল্ড, মাদার, ব্রাদার, এগুলো কিন্তু নাউন। এটার সাথে হুড যুক্ত হয়ে আরেকটা নতুন নাউন তৈরি করছে। সো এই যে নাউনটা ছিল চাইল্ড, চাইল্ড কিন্তু কনক্রিট নাউন ছিল। এটা কি ক্লিয়ার সবার কাছে, চাইল্ড যে কনক্রিট নাউন? কিন্তু চাইল্ডহুড, চাইল্ডহুড মানে কি? শৈশব। এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট একটা নাম। আমি পার্থক্যটা বুঝাইতে পারছি কিনা জানি না। মাদার, মা, এটা কিন্তু কনক্রিট নাম। বাট যখন আমি যোগ করতেছি হুড, মাদারহুড, মানে মাতৃত্ব, আমি তো লিখি তাই না, এই এক্সাম্পলটা ইম্পর্টেন্ট। মাদার, মা, কিন্তু মাদারহুড, মাতৃত্ব। ঠিক আছে। এটা কিন্তু তখন অ্যাবস্ট্রাক্ট হয়ে গেল, এটা কিন্তু আর কনক্রিট নাই। আমাকে কি এখন কেউ বলতে পারবেন মাদার কোন নাউন ছিল? কেউ একটু মেসেজে বা একটু আনমিউট করে বলেন দেখি ভাইয়া, মাদারটা কি নাউন ছিল? কনক্রিট বললে হবে না, কনক্রিট আমি বলে ফেলছি, আপনাদের অন্য একটা কিছু বলতে হবে। কমন, ভেরি গুড। পেরেছেন, সবাই পেরেছেন। এটা হচ্ছে কমন, আর এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। ঠিক আছে। কিভাবে কমন নাউন কালেকটিভ চিনতে হয় সেটা নিয়েও আলাপ আসতেছে। বাট আপাতত আগে আমরা কিভাবে নাউন তৈরি হয় একটা ভার্ব থেকে, একটা অ্যাডজেক্টিভ থেকে, একটা নাউন থেকে, সেটা একটু দেখি। আই, ও, ইউ, আর। আপনারা বলেন তো এই বিহেভ, লেবার, অনার, ফ্লেভার, এগুলো কি? এগুলো কিন্তু সবই ভার্ব। সবই verb। এখন এর মধ্যে কিছু কথা আছে। বিহেভ সবসময় ভার্ব, সবসময় ভার্ব। অনার সবসময় কিন্তু ভার্ব না, মাঝে মাঝে কিন্তু অনার অ্যাডজেক্টিভ হইতে পারে। অনার অ্যাডজেক্টিভের একটা এক্সাম্পল কি হতে পারে? যে অনেক সময় সিনেমায় হয়তো শুনছেন, ইউ কিপ ইয়োর মানি, আল কিপ মাই অনার। এখানে অনারটা কি বলেন তো? এখানে অনারটা হচ্ছে, ভেরি গুড মামুন ভাই, অনারটা হচ্ছে নাউন। কার কার কনফিউশন এখানে অনারটা নাউন? দেখেন আমি আগের পেজে বলে আসছিলাম, হি হ্যাজ কাইন্ডনেস, হি হ্যাজ কাইন্ডনেস, সেখানে কাইন্ডনেসটা কি নাউন ছিল না? আল কিপ মাই অনার, এখানে অনারটা একইভাবে কি নাউন না? আচ্ছা, বুঝতে সমস্যা হইলে বললেন, ঠিক আছে। আমি
এগুলা না পড়াইলেও পারতাম, বাট আমার মনে হচ্ছে যেহেতু সময় আছে এই জিনিসগুলা স্কিপ না করে একটু একটু ডিসকাস করি। আমরা যদি একটা পার্টস অফ স্পিচ কিভাবে তৈরি হয় এটা বুঝতে পারি, ইন দ্য লং রান আমার মনে হয় আমার মনে হয় যে আপনাদের রিটেনের ক্ষেত্রে অনেক হেল্প হবে। Because তখন আপনি আর উল্টাপাল্টা কিছু লিখবেন না। আচ্ছা, অনারটা আরেকবার ক্লিয়ার করলে ভালো হয়, অনারটা একটু বলি। আমি যদি আপনাকে বলি আই উইল কিপ মাই অ্যাপেল, যে ভাই তুমি যে দাম দিতেছো আমি আমি তোমার কাছে বিক্রি করবো, আমি তোমার কাছে আপেল বিক্রি করবো না, আমি তোমার কাছে বেগুন বিক্রি করবো। আই উইল কিপ মাই ব্রিঞ্জাল, আই উইল কিপ মাই জ্যাকফ্রুট, আমি তোমার কাছে কাঁঠাল বিক্রি করবো না। আপনি যদি বাংলা দিয়ে চিন্তা করেন, আমি আমার কাঁঠাল বিক্রি করব না, কাঁঠালটা কিন্তু না। এবার আপনি কাঁঠালটাকে অনার দিয়ে রিপ্লেস করেন, যে তুমি তোমার টাকা তোমার কাছে রাখো, আমি আমার সম্মান বিক্রি করবো না, আমি আমার সম্মান বিক্রি করব না। তো এই কারণে অনারটা হচ্ছে নাউন। এবার আপনাদের জন্য কুইজ, বলেন তো মাই কোন পার্টস অফ স্পিচ? এটা বলতে পারলে ছোট্ট একটা পুরস্কার আছে। মাই হচ্ছে প্রোনাউন, খুব সহজ। কোন ধরনের প্রোনাউন? দেখি কেউ একটু লেখেন তো, আরে ভাই ভুল হোক শুদ্ধ হোক লেখেন না। মাই হচ্ছে প্রোনাউনের ক্লাসে আমরা পড়বো পজেসিভ প্রোনাউন, ঠিক আছে? ডেমনস্ট্রেটিভ না, আমার মনে হয় না, আমার মনে হয় পজিটিভ, পজেসিভ। আমি ভুলও হইতে পারি। একজন বলতেছেন পজেসিভ অ্যাডজেক্টিভ, ওয়াও ভালো লাগতেছে, মানে এখন একটু মজা লাগতেছে, সবাই ক্লাসে একটু পার্টিসিপেট করতেছেন। না, আমার মনে হয় মাই হচ্ছে পজিটিভ প্রোনাউন, ঠিক আছে? আমি তাও একটু চেক করো, আমার মনে হয় মাই হচ্ছে পজিটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ না। ডেমনস্ট্রেটিভ হচ্ছে দিস, দ্যাট, দোজ, ওইগুলা। লাইক আপনি আঙ্গুল পয়েন্ট করে কাউরে দেখাচ্ছেন যে দিস অ্যাপল, দ্যাট জ্যাকফ্রুট, ওটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ, ঠিক আছে? পজিটিভ অ্যাডজেক্টিভ কিনা সেটা নিয়ে আমার একটু ভাবতে হবে। আমার কাছে মনে হচ্ছে পজিটিভের ক্রাইটেরিয়াতেই পড়বে। যাই হোক, অনেক সময় নিয়ে নিচ্ছি। ডম, ফ্রিডম, কিংডম, উইজডম, বোরডম। এখানে ফ্রি এটা কিন্তু ভার্ব, আবার ফ্রি এটা কিন্তু অ্যাডজেক্টিভও হইতে পারে, যেমন আই এম ফ্রি, আমি স্বাধীন, হি ইজ ফ্রি, উই আর ফ্রি। হ্যাঁ, 5 আগস্টের পর থেকে আমরা সবাই ফ্রি। এই যে ফ্রি, এই ফ্রিটা কিন্তু অ্যাডজেক্টিভ। আবার ফ্রি দ্য বার্ডস, ফ্রি দ্য প্রিজনার্স, এই ফ্রি কিন্তু ভার্ব। তার সাথে যখন আপনি ডম যোগ করতেছেন, ফ্রি, কিং, ওয়াইজ, বোর, তখন হয়ে যাচ্ছে কি সেটা নাউন। আমরা যে অনেক সময় বলি যে অমুক অমুকের ক্লাসটা খুব বোরিং, এই যেমন সাইম ভাইয়ের ক্লাসটা খুব বোরিং, আসলে বোরিং এটা কি অ্যাডজেক্টিভ নাকি নাউন? বোরিংটা কিন্তু অ্যাডজেক্টিভ, বোরিংটা কিন্তু অ্যাডজেক্টিভ। আমরা অনেক সময় নাউন হিসেবে বোরিং ব্যবহার করে ফেলি, আপনারা নিজেরাও ব্যবহার করেন, আমিও এক সময় করছি। তো বোরিং হচ্ছে অ্যাডজেক্টিভ, বোরডম হচ্ছে নাউন। যেমন হিজ লেকচার, হ্যাঁ আমি একটু লাল কালি দিয়ে লিখতেছিলাম, আমি সবুজে চলে চলে গেলাম। হিজ লেকচার ইজ বোরিং, আই ওয়াজ অ্যাফেক্টেড উইথ বোরডম। আসেন পরেরটাই যাই এবার। আর্নস, এটা মনে হয় সবচেয়ে সহজ এবং এটা কারো ভুল হয় না। গাইডেন্স, পারফরমেন্স, অ্যাটেন্ডেন্স, অ্যাপিয়ারেন্স, সবগুলাই হচ্ছে নাউন। এবং খেয়াল করে নাউনটা কিভাবে আসছে, ভার্ব থেকে আসছে। গাইড, পারফর্ম, টেন্টিয়ার, সবগুলাই কিন্তু ভার্ব এবং স্ট্রিক্টলি ভার্ব। আপনি পারফর্ম দিয়ে কখনো অ্যাডজেক্টিভ বানাইতে পারবেন না, অ্যাটেন্ড কি আপনি কখনো অ্যাডজেক্টিভ বানাইতে পারবেন না, ঠিক আছে? সেখানে টাইম বেশি ব্যয় করবো না। শিপ, শিপ মানেই নাউন। এবং এইটা হচ্ছে হুডের মতো, দেখেন তো, লাইক হুড, শিপ দিয়েও অ্যাবস্ট্রাক্ট নাউন পাই। ফ্রেন্ডশিপ,
ফ্রেন্ড, লিডার, সিটিজেন, মেম্বার সবগুলা ছিল কনক্রিট। কিন্তু যখনই আপনি শিপ যোগ করতেছেন, এটা কি হয়ে গেল? সবগুলা abstract। সে আমার ফ্রেন্ড, এই ফ্রেন্ড হচ্ছে নাউন, বাট কনক্রিট নাউন। আমাদের মধ্যে ফ্রেন্ডশিপ আছে, এটা কি? এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। THER, স্ট্রেংথ, লেন্থ, উইথ, ডেপথ সবগুলাই কি? সবগুলাই হইতেছে নাউন। তো আমরা না স্ট্রং, লং, ওয়াইড, ডিপ এগুলো সব জানি। স্ট্রং, লং, ওয়াইড, ডিপ এগুলো আমরা সব জানি, কিন্তু আমার মনে হয় এই নাউন গুলো আমরা খুব কম ব্যবহার করি। যেমন ধরেন আপনি একটা সেন্টেন্স লেখলেন যে দ্য রিভার ইজ ডিপ। সেন্টেন্সটা হ্যাঁ ফাইন কারেক্ট, বাট শুনতে কিন্তু তত ঝংকার লাগে না কার? আর কিন্তু যদি এটাকে আপনি লেখেন দ্য ডেপথ অফ দ্য রিভার ওয়াজ ফ্রাইটেনিং, নদীর গভীরতা ছিল ভয়ঙ্কর। ঠিক আছে, কি মনে হয় যে মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা উপন্যাস শুরু হইলো? এই শব্দগুলো আপনারা রিটেনের জন্য কাজে দেবে। স্ট্রেংথ, লেন্থ, উইথ, ডেপথ। পরেরটায় আসেন, রানার, রাইটার, টিচার, বিল্ডার। আমার মনে হয় এটা নিয়ে আমার কথা বলার দরকারই নাই। সবচেয়ে মানে কমনতম নাউন বলতে যদি কিছু থাকে, যে সবচেয়ে ইজি, আমরা অহরহ ইউজ করি, এটা হচ্ছে এটা। তারপরে অর, এটা নিয়েও আসলে খুব বেশি কথা বলার দরকার নাই। ঠিক আছে, অ্যাক্টর, গভর্নর, ডিরেক্টর, ইনস্ট্রাক্টর, এটা আমাদের চোখ বন্ধ করে কেউ বলতে পারে যে এটা হচ্ছে নাউন। কিন্তু আমাকে বলেন তো, অ্যাক্টর বা গভর্নর এটা কোন ধরনের নাউন? যদি একটু লেখেন তো। কোন ধরনের নাউন? কমন। গুড। এই আপনারা যে সবাই কমন লিখতেছেন, তাহলে যখন মানে পরীক্ষায় প্রশ্ন আসবে এটি কোন ধরনের নাউন, ম্যাটেরিয়াল, কালেকটিভ, কমন, তখন চিনতে পারবেন তো এটা যে আসলেই কমন। কিন্তু তখন চিনতে হবে এটা, কিন্তু আমরা ওই নাউন চেনার, তাও আমি টুকটাক চেষ্টা করতেছি জিজ্ঞেস করে করে কাভার করা। আমার পার্সোনালি আমি যখন প্রিপারেশন নিতাম, আমার সবচেয়ে বেশি ঝামেলা হইতো কমন আর কালেকটিভের মধ্যে। আমি জানি না আপনাদের হবে কিনা, হোপফুলি হবে। দেখেন, মানে এর যে সুন্দর ব্যাখ্যা আর হইতেই পারে না। এই যে দিক তাকান ডান পাশে, ইন্ডিকেটস আ বিলিভ, অ্যান অ্যাকশন, অর এ কন্ডিশন। তার মানে কি? একটা ধারণা। রিয়েলিজম, ক্যাপিটালিজম, কমিউনিজম, ট্যুরিজম, এগুলো কি সবকিছুই একটা, মানে ট্যুরিজমটা না, বাট ক্যাপিটালিজম, রিয়েলিজম, সোশ্যালিজম, কমিউনিজম, ঠিক আছে, সবই কিন্তু এক ধরনের মতাদর্শ, ধারণা। ওকে, তো আসেন পরেরটায় যাই। এবার হচ্ছে CY, প্রিভেসি, ডেমোক্রেসি, অ্যাকিউরেসি, এফিসিয়েন্সি। আমার মনে হয় এখানে একটু কনফিউশন হয় যে অ্যাকিউরেসি কি আসলে অ্যাডজেক্টিভ নাকি নাউন। এখন থেকে মনে রাখবেন অ্যাকিউরেট এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাকিউরেসি এটা হচ্ছে নাউন। পরেরটায় যাই, CE, পেশেন্স, সায়েন্স, ভায়োলেন্স, সাইলেন্স। এখানে দেখেন তো, সবকিছুই আপনি জানতেন না। এখানে নাউন গুলো আপনি জানতেন, অ্যাডজেক্টিভ গুলো আপনার একটু জানতে হবে। পেশেন্স মানে ধৈর্য, আর পেশেন্ট মানে ধৈর্যবান ব্যক্তি। এই পেশেন্ট মানে কিন্তু রোগী না, এটা হচ্ছে ধৈর্যবান ব্যক্তি। ঠিক আছে, সাইলেন্ট প্লাস CE, সাইলেন্স, ভায়োলেন্স, সায়েন্স। তো তাড়াতাড়ি যাই, অনেক সময় নিয়ে নিচ্ছি। শন, শন থাকলে এটা নাউন, এটা নিয়ে আমার মনে হয় আর তেমন কথা বলার দরকার নাই। তবে আপনাদের এতটুকু একটু মনে রাখতে হবে যে কখন TION শন হয়, কখন SION শন হয়। এই বানানগুলো হচ্ছে খুবই নুব মিস্টেক, এবং এটা ভুল করলে, মানে যদি আপনি প্রিলিমিনারিতে তো ভুল করার সুযোগ নেই, বাট যখন আপনি BCS এ ভুল করবেন, ধরেন রিটেন পরীক্ষায়, তখন টিচারের কাছে একটা ইমপ্রেশন যাবে যে এই ছেলের ইংলিশ হচ্ছে ক্লামজি ইংলিশ, ভালো ইংলিশ না।
একটা হচ্ছে স্টুপিড ইংলিশ, একটা হচ্ছে ক্লামজি ইংলিশ। আপনাকে মনে হবে যে আপনি ক্লামজি ইংলিশ পারেন, যে হয়তো স্পোকেনটা পারে, রিটেনটা নিয়ে এর একটু ঝামেলা আছে। ঠিক আছে? তো এই জন্য আমার মনে হয় আপনার একটু ডান পাশে তাকান। একটা রেফার করে অ্যাকশন আর আরেকটা রেফার করে রেজাল্ট। দেখেন তো তাহলে খেয়াল থাকে না, থাকে কিনা। রেজাল্টে আছে এস আর অ্যাকশনে আছে TION। দেখেন তো ইজি হয় কিনা একটু। যেমন আমি বলি ইনভিটেশন, ইনভাইট করার যে প্রক্রিয়াটা বা যে কাজটা সেটা হচ্ছে ইনভিটেশন। এটা কি একটা প্রসেসকে বোঝাচ্ছে। সো এখানে TION। এবার আপনাকে বললাম SION কি হবে। একটা অ্যাকশন হয়ে গেছে, এখন সেটা যে রেজাল্ট, এইখানে আপনি SION লিখবেন। কনফিউশন, টেনশন, ছোটবেলায় আমি অনেক ভুল করতাম, অনেক ভুল করতাম। কনক্লুশন, কতবার যে পরীক্ষার হলে আমি এটা লিখে আসছি, কতবার যে পরীক্ষার হলে এটা লিখে আসছি আমার ঈশ্বর জানে। কনক্লুশন এভাবে লিখে আসছি। তো কনক্লুশন কিন্তু এটা না। কনক্লুশন হচ্ছে যখন আমি কোনো কিছু কনক্লুড করে ফেলেছি, ওইটা রেজাল্ট। কনক্লুশন। ঠিক আছে? যাই হোক, আপনারা না ক্লাস শেষে একটু এই শব্দগুলো আরেকবার গো থ্রু করবেন, আর আপনার ভোকাবুলারি টুকটাক এনরিচ হবে। এমনিতে দেখবেন প্রিলিমিনারি কোচিং গুলো ভোকাবুলারির মানে করায়, একটা দুইটা ক্লাস রাখে। আমার কাছে মনে হয় যে আসলে ভোকাবুলারি একটা ক্লাসে শেখা ফেলা খুব টাফ। বরং ইজি হচ্ছে মানে প্রতিদিন যদি কথার ছলে, পড়ার ছলে, লেখার ছলে 5টা 10টা করে আমরা ভোকাবুলারি শিখতে পারি, ওটা বরং মনে থাকে বেশি। তো এই জন্য একটু আপনারা শব্দগুলো নিজেরা রিডিং করবেন। আচ্ছা, মেন্ট এবং এইজ। মেন্ট থাকলে নাউন, এটা আপনার সবাই জানেন। এটা নিয়ে আমি আলাপ বেশি করব না। অ্যাচিভমেন্ট, গভর্নমেন্ট, মুভমেন্ট, এনজয়মেন্ট, এটা নিয়ে আলাপ করবো। আমার মনে হয় AGE, এই যে যেটা দিয়ে এটা নাউন হয়, এটা দিয়ে একটু ফোকাস করা দরকার। কাভারেজ, স্টোরেজ, ব্যাগেজ। আমার একবার বলেন তো এখানে আপনারা কতবার AGE না লিখে EGE লেখছেন? বানানটা একটু খেয়াল রাখতে হবে। ইজিই নামে কিন্তু কোনো সাফিক্স নাই, অন্তত আমি দেখি নাই। ইজিই নামে কোনো সাফিক্স অন্তত আমি দেখি নাই। যতগুলা দেখছি সব AGE সাফিক্স। তো বানানটা একটু খেয়াল রাখতে হবে। ঠিক আছে? এবং এটাও লাইক ওই TION, এটাও হচ্ছে একটা অ্যাকশনের সাথে রিলেটেড। লাইক TION। আচ্ছা, এরপর একটা ETY। এখানে জাস্ট এই শব্দটা একটু ইম্পর্টেন্ট, পাইটি। এটা মাঝে মাঝে আমি বিভিন্ন পরীক্ষা টরীক্ষায় আসতে দেখছি, বা বিভিন্ন রিডিং কম্প্রিহেনশনে আসতে দেখছি, এবং আমি নিজেও পারিনি। পরে ঘাটাঘাটি করে দেখছি পাইটি আসছে পায়াস থেকে। পায়াস মানে যেহেতু ধার্মিক, পাইটি মানে কি ধার্মিক হওয়ার যে গুণটা সেটা। ঠিক আছে? স্কলার, লায়ার, বার্গলার, এটা একটু ইম্পর্টেন্ট। বার্গলার মানে কি ছিচকে চোর, আসলে না শীত কাটা চোর, সেটা। এরপরে হচ্ছে ITY, অ্যাবিলিটি, সেন্সিটিভিটি, সেন্সিটিভিটি, তারপর কমপ্লেক্সিটি, ইলেকট্রিসিটি, সবগুলাই আপনারা জানেন। মনে রাখতে হবে এই ITY কার সাথে যুক্ত হয়, এটা একটু খেয়াল রাখবেন। ITY যুক্ত হয় অ্যাডজেক্টিভের সাথে। সো এই যে যে এবল, এই এবলটা কিন্তু অ্যাডজেক্টিভ। এখন আমাকে কেউ 2 সেকেন্ডের মধ্যে বলেন তো, এবল যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে ভার্ব কি? দ্রুত কেউ একটু লেখেন চ্যাটে। এনেবল, ভেরি গুড, ভেরি গুড। এনেবল, এনেবল হচ্ছে ভার্ব, এবং এন দেওয়া অনেকগুলো ভার্ব আছে। এনশিওর, শিওর মানে তাহলে কি অ্যাডজেক্টিভ, এবং এনশিওর হচ্ছে ভার্ব। কারেজ, সাহস। এনকারেজ, সাহস দেওয়া। লাইটেন, তার মানে কি, সরি লাইটেন না, লাইট, এনলাইটেন। ঠিক আছে?
তারপরে ডিফারেন্স, এক্সিস্টেন্স, অ্যাবসেন্স, প্রেজেন্স, এটা নিয়ে আমি আর টাইম স্পেন্ড করতেছি না। ইটা, জাস্টিস, পিস, লাইফ, ফেম, এগুলো হইতেছে সবই নাউন। আমাকে একটু বলেন তো, পিস যদি নাউন হয়, অ্যাডজেক্টিভ কি হবে? পিসের অ্যাডজেক্টিভ কি? পিসফুল। ভেরি গুড। তাহলে পিসের অ্যাডজেক্টিভ যদি পিসফুল হয়, এটার অ্যাডজেক্টিভ যদি পিসফুল হয়, আমাকে এবার বলেন জাস্টিসের অ্যাডজেক্টিভ কি? দেখি এটা কে বলতে পারে। জাস্টিসের অ্যাডজেক্টিভ, এটা কঠিন আছে। কঠিন এই সেন্সে যে আমরা এই ধরনের শব্দ খুব বেশি ইউজ করি না। ভেরি গুড সুমন ভাই। জাস্ট, হি ইজ জাস্ট। কেন কঠিন? কারণ আমরা খুব বেশি সময় এটা ইউজ করি না। আমরা এই ধরনের শব্দ ইউজ করি। হি ইজ নন বায়াস, হি ইজ অনেস্ট, কিন্তু হি ইজ জাস্ট আমি খুব কম মানুষকে লিখতে দিচ্ছি। আমার মনে হয় এটা আর কি আমাদের একটা ব্যর্থতা, বা শিক্ষার অভাব, বা জ্ঞানের অভাব। আমরা যখন ইংরেজি শিখছি ছোটবেলায়, all we did was be focused with whatever we have learned, এবং আমরা অনেক বেশি জোর দিতাম যেন আমাদের গ্রামার ভুল না হয়ে যায়। তো গ্রামার যাতে ভুল না হয় এই জন্য বইয়ে যে রচনা আমরা মুখস্থ করতাম ওর বাইরে খুব একটা লিখতাম না। হ্যাঁ, বানায় বানায় লিখতাম যখন আমরা বাসায় পড়তাম না তখন। বাট শব্দ শিখে শব্দের কারিগরির একটা অংশ হিসেবে, বা শব্দ নিয়ে খেলা করার একটা অংশ হিসেবে যে বানায় বানায় লেখা, সেটা আমরা খুব কমই করছি। যেমন দেখেন, আমরা হি ইজ অনেস্ট এই শব্দটা, এই অনেস্ট শব্দটা এত বেশি ব্যবহার করি, এত বেশি ব্যবহার করি, যে অ্যাজ ইফ আমরা এটার জন্য আর কোনো অল্টারনেটিভ শব্দ জানি না। দেখেন তো, অনেক ধরনের শব্দ কিন্তু আছে। ইম্পার্শিয়াল, নন বায়াসড। নন বায়াসডও কিন্তু একটা শব্দ। আমরা এখানে আনবায়াসড ইউজ করতে পারি, নন বায়াসড ইউজ করতে পারি, বাট ইউজ করা যায়। ইম্পার্শিয়াল, এটা কিন্তু খুব বেশি মানুষ ইউজ করে না। জাস্ট, এটা আরো মানুষ ইউজ করে। তো আপনি জাস্ট এবার একটু টিচারের পার্সপেক্টিভ থেকে দেখেন, সে দেখবে হি ইজ আনবায়াসড, হি ইজ আনবায়াসড, হি ইজ নন বায়াসড, এরকম অনেকগুলা খাতা দেখলো। হি ইজ অনেস্ট, অনেকগুলা খাতা দেখলো, হঠাৎ করে দেখলো হি ইজ জাস্ট। টিচার কিন্তু নোটিস করবে। এখন আমাকে দ্রুত জাস্ট বা নন বায়াসড এটার মতো ব্যবহারযোগ্য আরেকটা সুন্দর শব্দ বলেন তো। নির্দলীয়। আমি বাংলা বলে দিলাম, নির্দলীয়, এটার ইংরেজি কি হবে বলেন? ইম্পার্শিয়াল। না, কোনোভাবেই ইম্পার্শিয়াল না। ইম্পার্শিয়াল মানে হচ্ছে নিরপেক্ষ, বা কোনো পক্ষ সে নিচ্ছে না। নির্দলীয়, এটা যদি বলতে না পারেন আমি ধরে নিব আপনারা কিন্তু পেপার পড়েন না। পেপার না পড়লে কিন্তু খুব খারাপ, পেপার পড়তে হবে। ভেরি গুড সুমন ভাই, একদম মানে অন ফায়ার। নন পার্টিজান, সে কোনো পার্টি করে না, সে নন পার্টিজান। এই জন্য আমি সবসময় আপনাদেরকে বলবো যে আপনারা বেশি বেশি করে ইংলিশ পড়েন, বেশি বেশি করে ইংলিশ শুনেন। আমি ইংলিশ শিখছি কই থেকে? ছোটবেলায় ক্রিকেট খেলা দেখতাম, ক্রিকেট খেলায় যে কমেন্টারি কিন্তু ইংলিশে হইতো। ঠিক আছে, ওই কমেন্টারি থেকেই কিন্তু আমি ইংরেজি শিখছি। আপনাদেরও কিন্তু ওই যে কমেন্টারি শোনা হোক বা পেপার পড়া হোক, এগুলা করতে হবে। আদারওয়াইজ কিন্তু নন পার্টিজান টাইপের শব্দগুলো আপনাদের ভেতরে আসবে। ঠিক আছে, যেহেতু আজকে ক্লাসের টপিক কম, অনেক সময় আমার হাতে, এই জন্য এগুলো নিয়ে একটু ভগর ভগর বেশি করবো, বাট এটা একটু নিবেন, নেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, যে আজকে ধরেন আপনার একটা করে ফেলেন, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের একটা সাবস্ক্রিপশন কিনে ফেলেন, ই পেপার। খুব বেশি না, 400 বা 500 টাকা লাগবে, টানা কয়েক মাস প্রতিদিন আপনি পেপার পড়েন। এরপর আমি সায়েন্স কি পড়াবো, আপনারা আমাকে পড়াইতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে। সো ইংরেজি ভালো পারার জন্য ইংরেজি ভালো কনজিউম করাটা ইম্পর্টেন্ট। এখানে আবার মুভি বা সিরিজ দেখলে হবে না, কারণ মুভি বা সিরিজের ইংলিশ কিন্তু কি বলবো, বুকিশ ইংলিশ বা পারফেক্ট
গ্রামারের ইংলিশ না। আপনি যদি পারফেক্ট গ্রামারের ইংলিশ বলতে চান, পারতে চান, আপনাকে পারফেক্ট গ্রামারের ইংলিশে কনজিউম করতে হবে। আচ্ছা আসেন এবার নিচেরটায়। এ এল, অ্যাপ্রুভাল, অ্যারাইভাল, প্রপোজাল, রিমুভাল, এর মধ্যে সবগুলাই আমরা জানি। অ্যাপ্রুভাল, অ্যারাইভাল, প্রপোজাল আমরা অনেক জানি, রিমুভালটা আমরা একটু কম জানি বা আমি মানুষকে কম ইউজ করতে দেখছি। পরেরটায় যাই। এস, এসটা হচ্ছে সবচেয়ে সহজ। এটা হচ্ছে আমরা ছোটবেলায় জেন্ডারে পড়ছিলাম। ফিমেল জেন্ডার, ফেমিনিন জেন্ডার, অ্যাক্ট্রেস, প্রিন্সেস, লায়নেস, গডেস, এমপ্রেস, রাইট? এভাবে চলতেই থাকে। হোয়াট এভার, আমি এই নাউনের ফরমেশন নিয়ে অনেকক্ষণ কথা বলে ফেললাম। এখন হচ্ছে নাউন চিনবো কিভাবে সেখানে যাব। যাওয়ার আগে জাস্ট ছোট্ট একটা কোয়েশ্চেন করি, পোল কোয়েশ্চেন। ইউ হ্যাভ নো রাইট টু ডু ইট, এখানে নাউন কোনটা? ইউ হ্যাভ নো রাইট টু ডু ইট, কোনটা নাউন? ভেরি গুড, এখানে হচ্ছে রাইট, এটা হচ্ছে নাউন। এটা হচ্ছে নাউন। এখন একটা জিনিস শুরুতে বলছি, এখনো বলি, পরীক্ষার হলে কিন্তু এত সহজ প্রশ্ন কখনোই দেবে না। কখনো বলবে না নিচে কোনটা নাম, দিয়ে বলবে নিচে আন্ডারলাইনকৃত অংশটি কোন ধরনের নাম। এভাবে প্রশ্নগুলো আসে। ঠিক আছে, সো বি প্রিপেয়ার ফর দ্যাট। তো আসেন, প্রথমে হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউন আসলে যে কোনো কিছুর নাম, এটাই হচ্ছে প্রপার নাউন। তো এইটা আপনাদেরকে আমার আসলে পড়ানোর কিছু নাই। এই যে বাংলাদেশ, করিম, রবীন্দ্রনাথ, ঢাকা, পদ্মা, রোম, আফ্রিকা, এগুলা যে নাউন বা প্রপার নাউন, এটা আপনার আমার কিছু শেখানোর নাই। বাট এখানে যে জিনিসটা আমার শেখানোর মতো আছে, সেটা হচ্ছে কখন প্রপার নাউনের পূর্বে দি বসে, এটা ইম্পর্টেন্ট। তো দেখেন কি লিখছি, নদী, সাগর, উপসাগর, মহাসাগর, সংবাদপত্র, জাহাজ, এরোপ্লেন, ট্রেন, বিখ্যাত অট্টালিকা, পর্বতমালা, দ্বীপপুঞ্জ, মরুভূমি, ধর্মগ্রন্থ। চোখ বন্ধ করে একটু উল্টা দিক পড়েন তো। পারার কথা না, অনেক কিছু আছে। আপনারা যাতে সহজে মনে রাখতে পারেন, আমি একটু সহজ করে দেই, হ্যাঁ? দেখেন তো, এই যে নদী, সাগর, উপসাগর, মহাসাগর, এইগুলা কি ওয়াটার বডি না? ওয়াটার বডিজ। যখন আপনি কোনো ওয়াটার বডিকে নাম ধরে রাখবেন, তখন তার আগে দি বসবে। দেখেন তো সহজ হয়ে গেল কিনা। সাগর হোক, উপসাগর হোক, মহাসাগর হোক, নদী হোক, যাই হোক। এখন আমাকে একটা উপসাগরের উদাহরণ দেন তো, একটু কমেন্টে লেখেন। প্রত্যেকে কমেন্টে কয়েকটা উপসাগরের নাম লেখেন, দেখি একটু ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স একটু দেখি আপনাদের। গালফ, পার্সিয়ান গালফ, তারপর আসতে থাকুক, সবাই লিখতে থাকে। কথা বলতে বলতে একটু টায়ার্ড হয়ে গেছে, তাই আপনাদের হোমওয়ার্ক দিলাম। বে অফ বেঙ্গল, রাইট ভাই, এটাই তো খুঁজতেছিলাম। বঙ্গোপসাগর, আপনারা কই কই চলে গেছেন রে ভাই। আচ্ছা, আমাকে কি বলতে পারেন বে আর গালফ এই দুটার মধ্যে ডিফারেন্স কি? বে আর গালফ, এই দুটার ডিফারেন্স কি? এটা একটু বের করবে। ঠিক আছে, এটা মানে বেশ মজার একটা জিনিস। বে মানে উপসাগর, গালফ মানে উপসাগর, এটা বের করবেন। অথবা ইন্টারন্যাশনাল ক্লাসে হচ্ছে সাব্বির ভাইকে একটু বিরক্ত করবেন এটা নিয়ে। তো এখন দেখেন, ওয়াটার বডিজ মানে কি, নামের সামনে একটা দি বসে যাবে। এরপর আমি আরেকটা ক্লাস্টার বানাই, জাহাজ, এরোপ্লেন, ট্রেন। অর্থাৎ যখন কোনো যানবাহনকে আপনি নাম ধরে ডাকবেন, ভেহিকল, যখন আপনি একে নাম ধরে ডাকবেন, এর আগে দি বসবে।
এখানে আমি বললাম দ্য সাইবার ট্রাক। এই কোভিড এর আগে পরে সুন্দর একটা ডিজাইন বের করছিল না টেসলা থেকে এলন মাস্ক, গালফ ডিপার দেন বে, ভেরি গুড। আরেকটা জিনিস, গালফের এন্ট্রেন্সটা হচ্ছে একটু ন্যারো, ঠিক আছে? বে এর এন্ট্রেন্স হচ্ছে অনেক মোটা, অনেক ভটকা। আপনি যদি চিন্তা করেন বে অফ বেঙ্গল কি সুন্দর, মনে করেন ঝিনুকের মতো মোটা একটা পানি আস্তে আস্তে চিকন হচ্ছে, বাট গালফ হচ্ছে অনেক শার্প একটা ট্রানজিশন। হোয়াট এভার। আমি বললাম দা সাইবার ট্রাক। সাইবার ট্রাক কি? এক ধরনের গাড়ি যেটা ইলন মাস্ক বের করছে। সো ভেহিকেলের আগে দা লিখতে হবে। আচ্ছা, এবার হচ্ছে থার্ড অ্যান্ড ফাইনাল ক্লাস্টার, পর্বতমালা, দ্বীপপুঞ্জ, মরুভূমি। তার মানে কোনো জিওগ্রাফিক লোকেশন, এটার আগেও দি বসে। জিওগ্রাফিক লোকেশনের আগে দি বসে। বাকিগুলো আপনারা একটু কষ্ট করে মনে রাখবেন। সংবাদপত্র, ধর্মগ্রন্থ, দিক, অট্টালিকার। সংবাদপত্র, ধর্মগ্রন্থ, দিক, অট্টালিকার। সংবাদপত্র, ধর্মগ্রন্থ, দিক, অট্টালিকার। এই চারটা আপনারা কষ্ট করে একটু মনে রেখেন। আর বাকি তিনটা ব্রড হেড আমি বলে দিলাম, কোনো ভেহিকেল হতে পারে, কোনো জিওগ্রাফিক লোকেশন হতে পারে, কোনো ওয়াটার বডি হতে পারে, তখন সেটার আগে দি বসবে। ঠিক আছে? এখন হচ্ছে কমন নাউন। কমন নাউন হচ্ছে শ্রেণীবাচক বা জাতিবাচক সাধারণ নামকে কমন নাউন বলে। এক জাতীয় সকলকে বোঝায় বলে একে ক্লাস নাউন বলে। এই এক জাতীয় সকলকে বোঝায়, এটা হচ্ছে আপনার একমাত্র ক্লু। এটা না থাকলে আপনি কালেকটিভ আর কমনের মধ্যে কনফিউজড হবেনই হবেন। ঠিক আছে? আমি হইছি এই ভিসাস সাইকেল হতে আমি বেরোতে পারছি অনেক দেরিতে, না একটু তাড়াতাড়ি বের। এক জাতীয় সকলকে বোঝায় রেখে কমন নাউন। বাট কালেকটিভ নাউন কি? এক জাতীয় সকলকে না, এক দলের সকলকে। ঠিক আছে? খেয়াল করেন, ওয়াশিংটন পোস্ট একটা সংবাদপত্র, তার আগে কি বসছে? দি বসছে। সংবাদপত্রের নামের আগে দি বসে, একটু আর্টিকেল পড়া হয়ে গেল। ঠিক আছে? এখন দেখেন কমন নাউনের ক্ষেত্রে প্রপার নাউনের মতো নির্দিষ্টতা নেই। তার মানে কি বলতে পারেন কমন নাউনের আগে এর আগে দি বসে না। মানে একটা আর্টিকেল দি, ডেফিনিট আর্টিকেল আপনি কখন বসান রে ভাই? যখন আপনি কোনো কিছুকে একেবারে পিন পয়েন্ট করে ফেলছেন যে হ্যাঁ এটা মানে এইটাই, তুই যাই বলস না কেন এটা মানে এইটাই। খুবই নির্দিষ্ট, খুবই ফাইন টিউনড। কমন নাউন কি? হাত দিয়ে কখনো পয়েন্ট করতে পারবেন না যে হ্যাঁ গার্ল, গার্ল মানে এই একটা মেয়ে, তখন কিন্তু দি গার্ল লিখতে হবে। তখন কিন্তু গার্ল আর কমন নাউন থাকলো না, কারণ তখন কিন্তু ওই গার্ল দিয়ে পৃথিবীর সব মেয়েকে বোঝানো হচ্ছে না। দি গার্ল যখন আমি বলতেছি একটা স্পেসিফিক মেয়েকে বোঝানো হচ্ছে, যেমন বললাম দি গার্ল উইথ দি ড্রাগন ট্যাটু, তাহলে গার্ল কি এখানে নির্দিষ্ট হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা, তাইলে প্রপার নাউন এবং কমন নাউনের মধ্যে ডিফারেন্স কি? প্রপার নাউন হচ্ছে নির্দিষ্ট কোনো কিছুর নাম। ঠিক আছে? সবসময় ক্যাপিটাল দিয়ে শুরু হয়, যে নির্দিষ্ট কোনো কিছুর নাম, এই জন্য ওর আগে দি বসতে পারে, বাট কমন নাউনের আগে কখনোই দি বসে না। এবার আসেন কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন মানে কি? এই যে গ্রুপ, এই শব্দটা ইম্পর্টেন্ট। যখন গ্রুপ নির্দেশ করবে, যেমন আমি আপনাকে বলতেছি কথার কথা ক্যাটেল। এখন ক্যাটেল মানে কি? গবাদি পশু। এখন কাউ মানে কি? গরু। ক্যাটেল আর কাউ এর মধ্যে ডিফারেন্স কি দেখি তো? কান মিউট করে বলেন তো ভাই শুনি, ডিফারেন্স বিটুইন ক্যাটেল এন্ড কাউ। ক্যাটেল মানে হচ্ছে গৃহপালিত যা কিছু হতে পারে, গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলো হতে পারে। আর কাউ বলতে হচ্ছে তো গরু, তো গরু একটাই। ভেরি গুড। কাউ মানে গরু, তো গরু একটাই। কাউ কি কমন নাউন না আপু? এভাবে একটু চিন্তা করেন তো। মানে যখন আপনি কাউ বলতেছেন একটা কমন নাউন হিসেবে, তখন কিন্তু ডোমেস্টিকেটেড, নন ডোমেস্টিকেটেড সব ধরনের কাউ বোঝায়। মনে করেন, মানে মানে কতটুকু কারেক্ট আমি জানি না, যেমন ধরেন আফ্রিকার জঙ্গলে একটা মহিষ আছে,
ও তো এক ধরনের কাপ, তাই না? আমি সাইন্টিফিক নেম জানি না, মেবি বভাইন বা সামথিং কিছু একটা বলে। ও কিন্তু ডোমেস্টিকেটেড না, রাইট? বাট আপনি ধরেন আপনার গ্রামের বাসায় ষাঁড় পালেন বা গাভী পালেন, এগুলো কিন্তু ক্যাটেল, মানে সে ডোমেস্টিকেটেড। ঠিক আছে। তো আমি জানি না কতটুকু পার্থক্য বুঝাতে পারছি। কমন এবং কালেকটিভ নাউনের পার্থক্য নিয়ে আমি নিজে অনেক প্যারা খাইছি। অনেক সময় পরীক্ষার হলে কমন কে কালেকটিভ দাগাইছি, কালেকটিভ কে কমন দাগাইছি। আই থিঙ্ক দিস টেক্স প্র্যাকটিস। এগুলো দাগানোর আগে একটু ঠান্ডা মাথায় দাগাবে যে আসলে কি ঠিক জিনিসটা দাগাইতেছি কিনা। এখন কয়েকটা কালেকটিভ নাউন আছে এখানে, পুরো লিস্ট আমি দিয়ে দিছি। ঠিক আছে। সো এইটা আপনারা একটু রিডিং দিয়ে নিন। ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে, দেখেন নিচে টেবিলটা দেখেন, আন্ডারলাইন করা অংশটা হচ্ছে কালেকটিভ নাউন, কিন্তু কালেকটিভ নাউনের পরে যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে কমন। যেমন আর্মি অফ সোলজার্স, এখানে সোলজার্স হচ্ছে কমন নাউন। এখন মনে হতে পারে যে ভাই এটা আপনি কি বললেন, আর্মি তো সোলজারেরই হয়, আর্মি কি অন্য কোনো কিছু হয় কি? এরকম তো শুনি। এখন মনে করেন আমি আপনাকে ফাইজলামি করে বললাম আর্মি অফ থিভস, চোরের দল। আর্মি অফ জম্বিস, ভূতের দল। ইউ গেট দি পয়েন্ট। সো আর্মি হচ্ছে একদম স্ট্রিক্টলি কালেক্টিভ, যে অনেকগুলো সোলজার তারা মিলিত হয়েছে, বা অনেকগুলো চোর তারা মিলিত হয়েছে, অনেকগুলা ডাকাত মিলিত হয়েছে। আর্মি অফ ব্যান্ডিটস, ব্যান্ডিটস কিন্তু কমন। যখন বলতেছি আর্মি, একসাথে তারা আর্ম নিছে, মানে অস্ত্র নিছে হাতে, ওটা হয়ে গেছে কি কালেকটিভ। ক্যারাভ্যান অফ জিপসিস, ক্যারাভ্যান হচ্ছে কালেকটিভ, বাট জিপসি বা নোম্যাড এগুলো কিন্তু কমন নাম। ঠিক আছে। তো আমি খুব ভিতরে যাব না, আপনারা একটু রিডিং দিয়ে নেবেন। এই যেমন দেখেন হার্ড অফ ক্যাটেল, এখানে ক্যাটেলটা নিজেই হয়ে গেছে কমন নাম, বাট হার্ড হচ্ছে কালেকটিভ। হার্ডের সাথে মিলায় পড়বেন প্যাক অফ উলফ, গোটের আগে ট্রাইব। ঠিক আছে। চিকেনের আগে ব্রুড, ফ্লাই এর আগে সোয়ার্ম, ক্যামেলের আগে ট্রেন। আমি বলতেছি না যে বীর আগে হাইভ, আমি বলতেছি না যে এগুলা হুবহু পরীক্ষায় আসবে, নো। বাট এই এক্সপ্রেশন গুলা যদি আপনি জানেন, চিন্তা করেন তো, আপনি রিটেন পরীক্ষায় লিখতেছেন যে আফটার 5th of August bandits started to loot all over the country, যে দেশের জায়গায় জায়গায় ডাকাত পড়ে গেল। ভার্সেস আপনি যদি লেখেন যে আফটার 5th August ডিউ টু দ্য অ্যাবসেন্স অফ পুলিশ, আর্মি অফ ব্যান্ডিটস স্টার্টেড ক্রিয়েটিং মিশনস অল ওভার দ্য কান্ট্রি। অনেক কিছু শেখার আছে এখানে। এই যে বললাম নুইসেন্স, এটা কিন্তু সুন্দর একটা ওয়ার্ড। আপনারা যে বিসিএস এর প্রিপারেশন নিচ্ছেন, যাদের যাদের চয়েস হচ্ছে অ্যাডমিন ক্যাডার, ভাইবার আগে সিআরপিসি টুকটাক করতে হবে, ক্রিমিনাল কোড অফ প্রসিজার। ওইখানে নুইসেন্স শব্দটার অনেক ব্যবহার আছে, পাবলিক নুইসেন্স, জনদুর্ভোগ। সুন্দর একটা শব্দ নেই নুইসেন্স, নুইসেন্স। আর্মি, আর্মি অফ ব্যান্ডিটস। এইভাবে জিনিসগুলো লিখলে কি হবে, বা এইভাবে ফ্রেজ গুলা লিখলে কি হবে, আপনার ইংলিশ সম্পর্কে যে ব্যক্তি আপনার খাতা কাটতেছে তার একটা উচ্চ ধারণা তৈরি হবে যে ফাইন, এ শুধু মানে গ্রামারের বই পড়ে ইংলিশ শিখছে এমন না, এই ইংরেজিতে আরো অনেক কিছু পড়ছে। কারণ অনেক কিছু না পড়লে এই ধরনের শব্দ চয়ন করা একটু টাফ বা সম্ভব না। তো আসেন আমার ফেভারিট স্লাইড, কমন এবং কালেকটিভ নাউনের মধ্যে পার্থক্য কি। খুব ইম্পর্টেন্ট। কমন নাউন হচ্ছে একটা শ্রেণীর সাধারণ নাম, একটা শ্রেণীর সাধারণ নাম, একটা কমন একটা নাম যেটা দিয়ে আমি বুঝি। আর আমি বললাম কালেকটিভ নাউন হচ্ছে কমন নাউনের সমষ্টি। যেমন আমি বললাম এ গার্ল, ঠিক আছে।
আর এখানে বললাম গার্ল স্কাউট, ব্যাপারটা এরকম। সবাই মেয়ে, কিন্তু সবাই কিন্তু রোভার স্কাউট করে না। এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে একটু মনে রাখবেন। এই যে 2 নাম্বারটা, কালেকটিভের শেষে এস ইএস যুক্ত হয়ে কখনো প্লুরাল হয় না। যদি এস ইএস হয় তখন সেটা কমন নাউন হয়ে যায়। কালেকটিভ নাউনের শেষে যদি আমি এস ইএস দিই, সেটা কি হয়ে যায়? সেটা কমন নাউন হয়ে যায়। ঠিক আছে? সো প্লুরাল কালেকটিভ নাউন হয় না কেন বলতে পারবেন? কারণ কালেকটিভ নাউন নিজেই ইন ইটসেলফ কিন্তু প্লুরাল। আমি কি আরেকবার বলবো কথাটা? প্লুরাল কানেক্টিভ নাউন হয় না। কেন হয় না? কারণ কালেকটিভ নাউন তো বাই ডিফল্ট প্লুরাল কনসেপ্ট। এটা কি ক্লিয়ার? কার ক্লিয়ার হয়নি একটু বলেন তো? এটা বাই ডিফল্ট এ প্লুরাল কনসেপ্ট। ঠিক আছে? আচ্ছা, তাহলে এসিএস দিলে কি হয়ে গেল? সেটা কমন নাউন হয়ে গেল। আমি কিন্তু জাস্ট ভাই মানে বলে যাচ্ছে, আমি কিন্তু খুব একটা কোয়েশ্চেন সলভ করাচ্ছি না, এই ভরসা রেখে যে আপনারা নিজ দায়িত্বে একটা ইংরেজি বই কিনবেন। সেটা হইতে পারে মাস্টারের, হইতে পারে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম। আমি নিজে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম করছি। ধরে একদম ঝাড়া আপনার একের পর এক এক্সাম্পল সলভ করতে হবে। ওইটা যদি না শিখেন, ওরা যদি না করে, ওই আমি সারাদিন ঘোড়ার ডিম আপনার পড়ায় কোনো লাভ নেই। সত্যি কথা, একদম সত্যি কথা, আমাদের এগুলো পড়ায় কোনো লাভই নেই। আমার সামনে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম বইটা খোলা আছে। এখানে নাউনের উপর জাস্ট 5 পেজ এক্সারসাইজ আছে। জাস্ট বুঝে মানে নাউন, 8টা পার্টস অফ স্পিচের মধ্যে মাত্র একটা পার্টস অফ স্পিচ, সেটার উপরই 5 পেজ জুড়ে শুধু এক্সারসাইজ আছে। আপনি বুঝতেছেন? প্র্যাকটিস না করলে পারবেন না। আচ্ছা, যাই হোক, এজেন্সি এটা কোন নাউন বলেন তো? এটা পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন, পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসে। এজেন্সি কোন নাউন? কালেকটিভ। একজন বলছেন কালেকটিভ, 2জন বলছেন কালেকটিভ, বাকি সবাই বলছেন কমন। আমার কাছে কিন্তু কমন মনে হচ্ছে, আমার কাছে কিন্তু কালেকটিভ মনে হচ্ছে না। আপনার কাছে মনে হতে পারে এজেন্সি মানে হচ্ছে যখন কোনো একদল মানুষ কোনো একটা কাজ করার জন্য একটা কোম্পানি খুলে, তাহলে তো এটা কালেকটিভ হওয়া উচিত, এরকম মনে হতে পারে। But আপনি দেখেন তো, ট্রাভেল এজেন্সি হোক, অ্যাডভার্টাইজিং এজেন্সি হোক, ট্রাভেল অ্যাডভার্টাইজিং, মার্কেটিং, এই সবগুলাই এজেন্সি হইতে পারে না। তো এজেন্সি বলতে কি, আমি বিভিন্ন ধরনের যে এজেন্সি আছে ইন জেনারেল সবগুলাকেই বোঝাচ্ছি না। সো এটা কিন্তু আসলে কমন না, কালেকটিভ না। হ্যাঁ, আপনার মনে হতে পারে যে একদল মানুষ কোনো একটা উদ্দেশ্য নিয়ে এখানে মিলিত হয়েছে, তাহলে তো এটা একটা কালেকটিভ নাউন হওয়া উচিত। আসলে কিন্তু এটা কালেকটিভ না, এটা হচ্ছে কমন। ঠিক আছে? এটা আরেকটা নাউন হইতে পারতো, সেটা কি বলতে পারবেন? আরেকটা নাউন হইতে পারে। কোথায়? এখন তো মেসেজ আসতেছে না। আরেকটা নাউন হইতে পারতো। এটা অ্যাবস্ট্রাক্ট হতে পারতো। আমি বলতেছি না অ্যাবস্ট্রাক্ট হতে পারতো। যেমন আপনাকে আমি একটা সেন্টেন্স বলি, কি বলি, আচ্ছা, আওয়ার মোরাল এজেন্সি, দেখছেন এই যে অ্যাবস্ট্রাক্ট হয়ে গেল, আওয়ার মোরাল এজেন্সি
distinguishes us from criminals. এই এজেন্সি মানে কি বলেন তো? এই এজেন্সি মানে হচ্ছে সত্তা। আমাদের নৈতিক সত্তা আমাদেরকে ক্রিমিনালদের থেকে আলাদা করে। ঠিক আছে? যত পত্রিকা পড়বেন বা যত ভদ্রস্থ সুন্দর ইংলিশ পড়বেন তত হচ্ছে ইংরেজি আসবে। আবারও বলি, এই মুভি সিরিজ দেখলে কিন্তু ইংলিশ আসবে না। এটা হচ্ছে মানে কি কি বলবো, এক ধরনের ট্রিক। যারে সামনে আইএলটিএস পরীক্ষা আছে, সামনে জিআরই পরীক্ষা আছে, এই জন্য সারাদিন সিনেমা দেখতেছি। ঠিক আছে, ওটা দিয়ে কিন্তু হবে না। এটা পত্রিকা পড়তে হবে, আশা নেই। ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন কি? ম্যাটেরিয়াল নাউন শুধু আপনাকে এটাই বলবো, একটা শব্দই মনে রাখবেন, একটা শব্দই আপনার জীবন পাল্টে দিবে, সেটা হচ্ছে উপাদান। উপাদান যখনই বুঝতে পারবেন তখনই হচ্ছে ম্যাটেরিয়াল। আমাকে বলেন তো, ম্যাটেরিয়ালটা কি কাউন্টেবল ছিল নাকি আনকাউন্টেবল ছিল? ম্যাটেরিয়ালটা ছিল আনকাউন্টেবল। নাউন ছিল দুই ধরনের, কনক্রিট, অ্যাবস্ট্রাক্ট। কনক্রিট নাউন ছিল চারটা, সেই চারটা কনক্রিট নাউনের মধ্যে শুধু একটা কনক্রিট নাউনই আছে যেটা আমি গুনতে পারি না, যেটা আমি গুনতে পারি না, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল। খেয়াল করেন, এই যে মনে করেন কয়লা, কোল, আপনি কি কখনো বলেন এ কোল, টু কোলস? এগুলো বলেন? এগুলো কিন্তু আপনি বলেন না। আপনি কি বলেন? এ কেজি অফ কোল, 10 মেট্রিক টনস অফ কোল। তো খেয়াল করেন, যেহেতু ওরে আমি গুনতে পারি না, এই জন্য ওর সামনে আমি এমন একটা শব্দ ইউজ করি যারে গোনা যায়। এমন শব্দ ব্যবহার করি যা কোয়ান্টিফাইয়েবল। আমি যদি বলি কোল, কোল কি, কোল ইট সেলফ কি কোয়ান্টিফায়াবল না? কোল ইট সেলফ কোয়ান্টিফায়াবল না। এই জন্যই কোলের সামনে আমি এমন একটা শব্দ ব্যবহার করছি, 10 মেট্রিক টনস অফ কোল। এমন একটা শব্দ যেটা হচ্ছে কোয়ান্টিফায়াবল। ঠিক আছে? আচ্ছা, এখন আপনারা আমাকে বলতে পারেন যে ভাই, উপাদান মানেই কি চোখ বন্ধ করে আমি ম্যাটেরিয়াল বসাই দিব, তাহলে কি হবে? আমি যেটা বলবো সেটা হচ্ছে, সবসময় যে উপাদান দেখলেই ধুপ করে ম্যাটেরিয়াল বসাই দিবেন সেটা না, বাট মোর অফেন দেন নট সেটা হোক। যেমন মনে করেন সুগার। আমি যখন প্রথম প্রথম পড়া শুরু করছি, আমার কাছে এই যে সুগার, টি, পেপার, এগুলো খুব কনফিউজিং লাগতো। হ্যাঁ, গোল্ড বলুক, কোল বলুক, তখন আমি ঢুকঢাক বলতে পারতাম এটা হচ্ছে ম্যাটেরিয়াল। বাট যখন বলতেছে পেপার, সুগার, টি, তখন আমি কনফিউজ হয়ে যেতাম। এই লিকুইডি জিনিসগুলো দিলে কনফিউজ হয়ে যেতাম। বাট যদি কোনো ধাতু অধাতুর নাম দেয়, কোল একটা অধাতু, গোল্ড একটা ধাতু, আয়রন একটা ধাতু, মেটাল, তাই না? এগুলো বলে ধূপধাপ ম্যাটেরিয়াল বসাই দিতে হবে। আর যখন মিল্ক, সুগার বা কনজিউমেবল, এডিবল কোনো কিছুর নাম দিত, তখন একটু বদার্ড হইতে হবে। মোর অফেন দেন নট, কোনো কিছুর উপাদান বুঝলেই ম্যাটেরিয়াল বসাই দিবেন, কাজে দিবেন। ঠিক আছে? এখন আপনার কনফিউশন হবে কি নিয়ে? ম্যাটেরিয়াল আর কমনের মধ্যে একটু কনফিউশন হবে। এই কনফিউশন যাতে না হয় এই জন্য টেবিলটা একটু ইউজ করছি। ঠিক আছে? তো ম্যাটেরিয়াল নাউন বোঝার সবচেয়ে ভালো উপায় হচ্ছে, এটা হচ্ছে আনকাউন্টেবল এবং কোয়ান্টিফাইয়েবল, পরিমাণবাচক। বানান ভুল লিখছি, কোয়ান্টিফাইয়েবল। এবং কেমনে এটাকে কোয়ান্টিফাই করে আগের পেজে দেখাইছে, এখানে আর দেখাবো না। ঠিক আছে? তাহলে আসেন। ও ভালো কথা, এই এক্সাম্পলটা একটু দেখেন। বুক হচ্ছে কমন, আর বুকের উপাদান হচ্ছে পেপার, সেই জন্য পেপারটা হচ্ছে ম্যাটেরিয়াল। এখন হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট নিয়ে আমি আসলে কথা বলবো না, কারণ শুরুতে যখন আমি নাউনের ফরমেশন আপনাদেরকে শিখাইছি,
তখন আমি দেখাইছি যে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন কিভাবে ফর্মুলেশন হয়, ঠিক না? হুড, তারপরে শিপ, এগুলা যোগ করলে কি অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি হয়, কমন নাউন থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি হয়। তো এখানেও আমি বেশি সময় দিব না, আপনারা একটু এই পুরো টেবিলটা পড়ে নিবেন। বাট এইখানে এমন অনেক শব্দ আছে যেগুলো আপনার লেখার মানে উন্নতি ঘটাবে। যেমন আমি দেখেই বলতে পারি, এই যে ব্রেড, পভার্টি, উই আর এ পুর কান্ট্রি, এটা আমরা সবাই বলি। দেখেন, উই আর এ পুর কান্ট্রি, এটা আমরা সবাই বলি। আপনারা কয়জন আছেন যে এই সেন্টেন্সটা কখনো লেখছেন? উই আর পভার্টি স্ট্রিকেন কান্ট্রি, উই আর এ পভার্টি স্ট্রিকেন কান্ট্রি। স্ট্রাক মানে স্ট্রাইক, স্ট্রাক, স্ট্রিকেন, এই যে লিখলেন উই আর এ পুর কান্ট্রি, এটা হচ্ছে ক্লাস 6 ক্লাস 7 এর ইংলিশ। আপনি এই ধরনের ইংলিশ লিখে এক্সপেক্ট করতেছেন আপনি ম্যাজিস্ট্রেট হবেন, এক্সপেকটেশনটা ঠিক না। হ্যাঁ, হইতে পারবেন না তা না, হয়ে যেতে পারবেন, আপনি হয়তো অন্য কোনো সাবজেক্টে অনেক ভালো করবেন। বাট ইন জেনারেল আমি বলতে চাই যে আপনি যদি একটা ভালো ক্যাডার পাইতে চান, আপনার নিজের ইংলিশ নিয়ে একটু কাজ করা উচিত। আপনি হইলেন ম্যাজিস্ট্রেট, আপনি হইলেন ট্যাক্স অফিসার, আপনি হইলেন অডিটের অফিসার, আপনার ইংলিশ যেন ক্লাস 6 7 এর ইংলিশের মতো না। উই আর এ পুর কান্ট্রি, এটা যেমন আপনি লিখবেন, পাশাপাশি উই আর এ পভার্টি স্ট্রিকেন কান্ট্রি, এটা লেখার মতো ক্যালিবার যেন আপনার থাকে। এই যে দেখেন তো, পেট্রিয়টিজম এই শব্দটা আপনারা যতটুকু পারেন বা যতটুকু ব্যবহার করছেন, আপনারা কি কাওয়ার্ডিস শব্দটা এত ব্যবহার করছেন? করেন নাই। আমি কনফিডেন্টলি বলতে পারি আপনারা কাওয়ার্ডিস শব্দটা এত বেশি ব্যবহার করেন নাই। আপনারা বেগার যত ব্যবহার করছেন, বেগারি তত ব্যবহার করেন। ঠিক আছে? তারা লাফ যত বেশি ব্যবহার করছেন, লাফটার তত বেশি ব্যবহার করেন। হেইট্রেড তত বেশি ব্যবহার করেন নাই। এই কারণে হচ্ছে আপনার ইংরেজিটা অনেক বেশি কমন ইংলিশ। কমন ইংলিশ বলতে কি বোঝাইতেছি, মানে 6 7 আপনি যেভাবে লিখতেন চৌধুরী হোসেনের বই পড়ে, আপনি এখনো ইংরেজি যখন লেখেন আপনি সেভাবেই লেখেন। আরো সুন্দর করে যে ইংরেজি লিখতে পারা যাইতে পারে, সেটা আপনার মাথায় আসে না। কেন আসে না? কারণ আপনি ভিন্ন কিছু চেষ্টা করেননি। কেন চেষ্টা করেননি? বিকজ ক্লাস 6 7 এর ইংলিশ হ্যাজ সার্ভড ইউ ওয়েল, এটা লিখে আপনি হাজার হাজার পরীক্ষায় অনেক ভালো নাম্বার পাইছেন। কেন নাম্বার পাইছেন? যেটা আপনার ক্লাসে অন্য যারা ছিল ওরা ভুল করতে বেশি, আপনি ভুল করতেন কম। আপনি ভুল কম করতেন দেখে ক্লাস 6 7 ইংলিশ দিয়ে ভালো নাম্বার পাইছেন, এখনো পাচ্ছেন। নতুন কিছু কিন্তু আপনি শিখেন নাই। তো আজকে থেকে একটু ট্রাই করো, হ্যাঁ, প্রতিদিন যদি ইংরেজি মানে পড়ার সময় একটু ভাববেন যে আচ্ছা এই সেন্টেন্সটাকে কি আমি অন্য কোনো ভাবে লিখতে পারতাম। এই সহজ একটা প্রশ্ন দিয়ে শুরু করেন, এই সেন্টেন্সটা কি আমি অন্য কোনো ভাবে লিখতে পারতাম? কিভাবে লিখতে পারতাম দেখি তো। Just এভাবে একটু চিন্তা করেন। যেমন আই হেট হার, আমি তাকে ঘৃণা করি। এইটা ভার্সেস মাই হেট্রেড টুয়ার্ডস হার নোজ নো বাউন্ড। ঘৃণা করি তো করি, আমি ওকে সীমা পরিসীমা বিহীন ঘৃণা করি। আই হেট হার ভার্সেস মাই হেট্রেড টুয়ার্ডস হার নোজ নো বাউন্ডস। নো এর পর সবসময় বাউন্ডস প্লুরাল বসাইতে হয়। আপনি যদি নো এর পরে কাউন্টেবল বসান তাহলে অবশ্যই প্লুরাল বসাইতে হবে। বাউন্ড একটা কাউন্টেবল শব্দ, বাউন্ডস এই জন্য কি আমি হচ্ছে প্লুরাল বসাই দিলাম। এটা আমরা আস্তে আস্তে পড়বো, আমরা যখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়বো সেখানে আমরা শিখবো যে নোজ নো বাউন্ড নাকি নোজ নো বাউন্ডস। ঠিক আছে, কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। এখন লাস্টের কয়েকটা কথা শুনে আপনারা একটু অফেন্ড হতে পারেন, ভাই আপনি তো চাম দিয়ে অপমান করে দিলেন। বাট আপনার জিনিসটাকে অফেন্সিভ হিসেবে না নিয়ে একটু ঠান্ডা মাথায় ভাববেন যে আসলে ভাইয়া যে কথাটা বলছে এটা কি ভুল কিনা। আমরা ক্লাস 6 7 একবার যখন ইংলিশ শিখে ফেলছি,
আমরা কি ওটার বাইরে কখনো কিছু শেখার চেষ্টা করছি কিনা? হোয়াট এভার, ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছে, সুতরাং বেশি টাইম আমি নিব না। স্যার ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, সেটা কি পিডিএফ অ্যাভেলেবল? আমি বলবো এটা পিডিএফ কিনে আনলাম। এটা মোটামুটি ভাবে 1,000 পেজের একটা বই, এটা পিডিএফ আপনি খুঁজেন না, আপনি এটা কিনেন। কিনে আপনি দেখেন ইংরেজি যখন প্র্যাকটিস করবেন, তার উপর তো প্র্যাকটিস করবেন, আপনি বইয়েই লিখবেন। বইয়ের উপরে একটা নিয়ম পড়বেন, নিয়মের পাশে একটা সেন্টেন্স নিজের মতো বানায় বানায় লিখবেন, ভুল হোক শুদ্ধ হোক, বইটাকেই খাতা হিসেবে ব্যবহার করবেন। আমি এটা করতে, কারণ পরীক্ষা হলে আপনি আপনার নোট খাতা রিভাইজ দেবেন, এত সময় হবে না। আমি বইটা হাতে নিতাম, বইয়ের উপরে আমি যা যা লিখছি ওইগুলো এগুলো রিভাইজ দিতাম। আচ্ছা, এবার হচ্ছে কাউন্টেবল আনকাউন্টেবল নাও। ও মাই গড, এটা নিয়ে আমি কোনো কথাই বলবো না, আপনারা এগুলো জানেন কোন জিনিস গোনা যায় গোনা যায় না, এটা নিয়ে আমার বলার কিচ্ছু নাই। টু বি অনেস্ট কিচ্ছু নাই। আপনাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এই পেজটা একেবারে মুখস্থ মুখস্থ আত্মস্থ কণ্ঠস্থ করে ফেলা। 5 স্টার মেনে দিলাম, হ্যাঁ। যেটা বললাম, ছোটস্থ মুখস্থ আত্মস্থ কণ্ঠস্থ সব কিছু করে ফেলবেন। এই যেমন মানি, আমার আমার মানে মনে হয়েছে যে অল মাই লাইফ ওয়াজ এ লাইফ, যখন আমি হচ্ছে বিসিএস এর কোচিং করতে গিয়ে জানছি যে মানি একটা আনকাউন্টেবল নাউন। আমি ততদিনে বুয়েট পাশ করে ফেলছি, 2021 সালের কথা। মানি যে একটা আনকাউন্টেবল নাউন আমি জানতাম, এবং তখনই আমি জানতে পারছি যে আসলে মেনি মানি, ক্লাসে টিচার বলে মেনি মানি, বলেন মেনি মানি বলতে কিছু আছে না? মাছ মানি। দেখেন শুরুতেই বলছিলাম যে কাউন্টেবলের আগে মেনি হয়, আনকাউন্টেবলের আগে মাছ হয়। খুব সুন্দর একটা লিটমাস টেস্ট। অ্যাডভাইস, কাউন্টেবল না আনকাউন্টেবল? অবশ্যই আনকাউন্টেবল। দেখেন, হি গেভ মি 2 অ্যাডভাইসেস, খুবই ভুল। আপনি যদি বলতে চান যে সে আমাকে 2টি উপদেশ দিয়েছিল, বলেন তো কিভাবে লিখবেন সে আমাকে 2টি উপদেশ দিয়েছিল? কিরে ভাই, বলেন না, লিখতে হবে না, কেউ একটু সাহস করে আনমিউট করে বলবো। আমি বলবো, হি গেভ মি 2 পিসেস অফ অ্যাডভাইস। সহজ হিসাব ভাই, আপনারা অনেকবার শুনছেন, হেয়ার আর মাই 2 সেন্টস, হেয়ার আর মাই 2 পিসেস, এভাবে শুনছেন না? হি গেভ মি 2 পিসেস অফ অ্যাডভাইস। ঠিক আছে। লাগেজ, আমরা ধরেই নেই যে লাগেজ মানেই হচ্ছে কাউন্টেবল। লাগেজ মানে কি? লাগেজ কিন্তু আনকাউন্টেবল। ইনফরমেশন আনকাউন্টেবল, আমাদের লেখি ইনফরমেশনস, এরকম ভুল আর কোনো কিছু হয় না। আমরা লিখি ডাটা, এটা কিন্তু মানে মারাত্মক রকমের ভুল। ডাটা ইটসেলফ কিন্তু একটা প্লুরাল। ডাটার সিঙ্গুলার কি কেউ বলতে পারবেন? একটু লেখেন তো। ডাটার সিঙ্গুলার ফর্ম কি? ভেরি গুড, ভেরি গুড। তো দেখেন, মেশিনারি দেখলে মনে হয় কাউন্টেবল, হাতে দেখা যায়, মানে চোখে দেখা যায়, হাতে ধরা যায়। মেশিনারি আনকাউন্টেবল। ইকোনমিক্স, ফিজিক্স, এগুলা কিন্তু আনকাউন্টেবল। মেটাল কাউন্টেবল, কাউন্টেবল জানি। ম্যাথ আনকাউন্টেবল, ফার্নিচার আনকাউন্টেবল। ঠিক আছে। এই পেজটা একদম মানে যেন ঠোঁটে পারেন, বা মুখস্থ আসলে খুব টাফ, যদি এটা আপনারা প্র্যাকটিস করে হাতে নিয়ে আসতে না পারেন, আমরা যখন এর পরবর্তীতে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করবো বা সেন্টেন্স কারেকশন করবো, তখন কিন্তু আপনার পদে পদে ভুল হবে ভাইয়া। পদে পদে ভুল হবে, কারণ আপনি কাউন্টেবল ভেবে ভার্ব বসাবেন, দেখবেন আসলে তো কাউন্টেবল। আপনি আনকাউন্টেবল ভেবে ভার্ব বসাবেন, দেখবেন যে না, এটা তো কাউন্টেবল ছিল। ঠিক আছে। আচ্ছা আসি তাহলে এবার এনে আসি। কাউন্টেবল আনকাউন্টেবল কি, এটা হচ্ছে শুরুতেই দেখাই দিয়েছিলাম যে আনকাউন্টেবল নাউন সাধারণত ম্যাটেরিয়াল হয়, অ্যাবস্ট্রাক্ট হয়। এটা নিয়ে আর গেলাম না, ব্যতিক্রমটা আপনারা দেখে নিয়েন, মেড অফ গ্লাস। এখানে গ্লাসটা কি? এখানে গ্লাস হচ্ছে উপাদান, এটা হচ্ছে আনকাউন্টেবল। আর গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এখানে গ্লাসটা কি? পাত্র অর্থে ব্যবহার হয়েছে।
রাখার জায়গা, ভেসেল, তাহলে এটা কি হবে? এটা হবে কাউন্টেবল। আচ্ছা, তো এখানে আনকাউন্টেবল এর পার্থক্য কি? এর সামনে সাধারণত কোনো আর্টিকেল বসে না, এটার আগে বসে মাছ, এ লট অফ, মাছ এবং এ লট অফ এটা বসবে। ঠিক আছে। আচ্ছা, একটু খেয়াল রাখেন, এখানে মেনিটা লিখে দেওয়া উচিত ছিল, মেনিটা লেখা নাই, আমি লিখে দিচ্ছি। মেনি, মেনি বসবে। আনকাউন্টেবল নাউন সিঙ্গুলার বা প্লুরাল হয় না, যেটা আগের পেজে বলছিলাম। ফার্নিচার, এখানে আপনি ফার্নিচার্স লিখতে পারবেন না, ইনফরমেশনস লিখতে পারবেন না। ঠিক আছে। এস বা ইয়েস আপনি এখানে বসাইতে পারবেন না, কারণ কাউন্টেবলের যে কনসেপ্ট, শুধুমাত্র ওই কনসেপ্টের জন্যই সিঙ্গুলার এবং প্লুরাল খাটে। আনকাউন্টেবল কনসেপ্টের জন্য সিঙ্গুলার প্লুরাল খাটেই না। আমি বললাম পানি, এই পানির আবার এক আর অনেক কি, সিঙ্গুলার প্লুরাল তো নাই। ঠিক আছে। আচ্ছা, এটা একটু মাথায় দিয়ে রাখলাম, সিঙ্গুলার প্লুরাল আনকাউন্টেবলের জন্য হয় না, আমরা জানি, আমরা সবই জানি, মাথায় থাকে। এটা হলো কথা। এই যে এটার উপরে আমি এমফাসিস করতেছিলাম যে মেনি ফিউ, এটা হচ্ছে কাউন্টেবলের পূর্বে। মেনি ফিউ এটা হচ্ছে কাউন্টেবলের পূর্বে, আর মাচ লিটল এটা হচ্ছে আনকাউন্টেবলের পূর্বে। ঠিক আছে। এ লট অফ লার্জ এটা হচ্ছে উভয়ের পূর্বে। ওকে, এখন হচ্ছে আমার মনে হয় মোটামুটি ভাবে আমাদের নাউন চেনা, নাউন পড়া, নাউন বোঝা শেষ। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে জিরান্ড পার্টিসিপলে চলে যেতে হবে। আমার মনে হয় এখানে আমার আর বোঝানোর বা বলার কিছু নেই। উপরে যে জিনিসগুলো আপনারা দেখতেছেন এগুলো তো আপনারা মুখস্থ করবেন, রাইট? এই যে সাম, সেভেরাল, এনি, এটা কোথায় বসে? কাউন্টেবলের পূর্বে বসে। সাম, সেভেরাল, এনি, এগুলো কাউন্টেবলের পূর্বে বসে। তো এগুলো আপনারা মুখস্থ রাখবেন না, মুখস্থ একদিনে বললেই হবে না, আপনার আসলে একটু কষ্ট করে প্র্যাকটিস করতে হবে। তো এই টেবিল গুলা দেখে নিন। আনকাউন্টেবল নাউনের কিছু তালিকা, যে সে আসলে আনকাউন্টেবল কিন্তু দেখতে হচ্ছে প্লুরালের মতো। এটা একটু মনে রাখবেন। অ্যাথলেটিক্স এস আছে, ম্যাথমেটিক্স, পলিটিক্স, জিমন্যাস্টিক্স, স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স, অবস্টেরিক্স, একটানে আপনাদের সাথে পড়ে ফেললাম। আপনাদের সবচেয়ে বেশি কনফিউশন হবে স্ট্যাটিস্টিক্স এবং অ্যাথলেটিক্স নিয়ে। যেমন আপনারা যদি লেখেন স্ট্যাটিস্টিক্স শো দ্যাট ব্লা ব্লা ব্লা, এটা কিন্তু ভুল। স্ট্যাটিস্টিক্স শো কিন্তু না। শো কখন হয়? যখন আপনি প্লুরাল কিছু লিখতেছেন, এটা কি হবে? স্ট্যাটিস্টিক্স শোজ। এই যে আমি শোজ লিখলাম, কিভাবে লিখলাম? থার্ড পারসন সিঙ্গুলার, সাবজেক্ট এর ভার্ব হিসেবে লিখছি। এই টাইপের ভুলগুলো না প্রচুর হয়। ঠিক আছে। এমসিকিউ তে যতটা না হয়, যখন আপনি রিটেনে নিজে লিখবেন, রিটেন পরীক্ষা দিবেন, তখন আরো বেশি হবে। তো কি বলতেছিলাম আগের পেজে, যে যখন আপনি একটা আনকাউন্টেবল নাউনকে কাউন্টেবল আকারে প্রকাশ করতে চান, তখন সেটার আগে একটা ক্লাসিফায়ার বসাইতে হয়। আনকাউন্টেবলের পূর্বে একটা ক্লাসিফায়ার বসাইলে তখন সে আনকাউন্টেবলটা কিসে পরিণত হয়? কাউন্টেবলে পরিণত হয়। যেমন আগে যে আমি বলতেছিলাম টু পিসেস অফ অ্যাডভাইস, এই যে ক্লাসিফায়ার বসাইলেই, ওই যে পিস বলছিলাম, পিসটা ছিল আপনার একটা ক্লাসিফায়ার। ঠিক আছে। তো এই পেজটা একটু নিজে রিডিং দিবেন। আমি প্রথম এক্সাম্পলটা আপনাদেরকে তখন দেখাইছি, যে টু পিসেস অফ অ্যাডভাইস বলছিলাম,
বাকিগুলা থ্রি পিসেস অফ ব্রেড, থ্রি পিসেস অফ ফার্নিচার ইত্যাদি ইত্যাদি, এগুলো আপনার পড়বেন। নিজের একটু ভালো মতো পড়বেন যাতে লেখার সময় মনোযোগ দিয়ে লিখতে পারে। যেমন দেখেন এই থ্রি পিসেস অফ ফার্নিচার, আপনার সেন্টেন্স কারেকশনের এমসিকিউ এটা আসতে পারে, আসতেই পারে, ঠিক আছে। থ্রি পিসেস অফ লাগেজ, এ পিস অফ নিউজ, থ্রি পিসেস অফ মিউজিক, ঠিক আছে, থ্রি বার্স অফ সোপ। ওকে, এখন ফাইনালি যে জিনিসটা, কাউন্টেবল আনকাউন্টেবল এর মধ্যে পেয়ার নাউন, এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট। যে নিচের কোনো নাউন কখনো সিঙ্গেল হয় না, এবং কিছু কিছু নাউন বাই ডিফল্ট হচ্ছে প্লুরাল। যেমন আমি বললাম scissors, তা আমরা যে বলি ট্রাউজার, ট্রাউজার কিন্তু ভুল। ট্রাউজার বলি, তারপর বলি কি জি বা প্যান্ট বলি, এটা কিন্তু ভুল। প্যান্ট নামে কিন্তু কোনো শব্দ নাই, সিজার নামে কিন্তু কোনো শব্দ নাই। সিজার্স, প্যান্টস, ট্রাউজার্স, এটা তো ওই ডিফল্টে কি প্লুরাল। হ্যাঁ, স্পেকটাকলস মানে কি? স্পেকটাকলস মানে হচ্ছে চশমা। এককালে মানুষ মেবি এক চোখে চশমা পরতো, মাঝে মাঝে পুরোনো দিনের সিনেমায় দেখা যায়। এখন হচ্ছে স্পেকটাকলস, ঠিক আছে। তারপর স্কেলস, স্কেলস মানে কি বলেন তো, কেউ একটু লেখেন তো। না, স্কেলস মানে হচ্ছে দাড়িপাল্লা। আপনারা ইংরেজি বিভিন্ন সিনেমায় এটা শুনে আছেন কিনা, যে দ্য স্কেলস হ্যাভ মুভ, দ্য স্কেলস হ্যাভ মুভ, যে আগে ভারসাম্যটা যেমন ছিল এখন ভারসাম্যটা তেমন নাই, চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তারপর সার্কামস্টান্সেস, এটা আমি নিজেও অনেকবার ভুল করছি। আমরা প্রায় সময় সার্কামস্টান্স লিখে ফেলি, এটা ভুল। সার্কামস্টান্সেস, আন্ডার দ্য সার্কামস্টান্সেস, ঠিক আছে। এগুলো একটু মাথায় রাখবেন। মানে সব জিনিসই আমরা জানি, এমন না যে আমরা জানি না, সবই আমরা জানি। বাট জানা জিনিসও অনেক সময় প্র্যাকটিসের অভাবে ভুল করে। সিজর, প্যান্ট, সার্কামস্টান্সেস প্র্যাকটিসের অভাবে ভুল। আর কিছুই না, লাইক লিটারালি আর কিছুই না। ঠিক আছে, এখানে আমি আর সময় ব্যয় না করি। আনকাউন্টেবল অনেক কিছু হয়েছে। কম্পাউন্ড নাউন আপনারা একটু দেখে নিন। একটা নাউনের আগে অন্য একটা পার্টস অফ স্পিচ বসে যখন নতুন একটা নাম তৈরি করে, এটা হচ্ছে কম্পাউন্ড নাউন। আমরা হচ্ছে জিরান্ড এবং পার্টিসিপলে চলে যাব। জিরান্ড পার্টিসিপলে যাওয়ার আগে আমরা হচ্ছে একটু করি, প্রিভিয়াস কিছু কোয়েশ্চেন সলভ করি। যেমন মিট এখানে কোন ধরনের নাউন একটু বলেন তো। মিট কোন ধরনের নাউন? মিট ম্যাটেরিয়াল নাউন? কেন? মিট কি ম্যাটেরিয়াল নাউন? আমার তো একটু ডাউট লাগতেছে। আমার কাছে মিট কমনও মনে হচ্ছে, ম্যাটেরিয়ালও মনে হচ্ছে, দুইটাই মনে হচ্ছে। আমি জানি না রাইট অ্যান্সার কি, আপনারা একটু চেক করে দেখেন। বই, আমার কাছে কমন ম্যাটেরিয়াল দুইটাই মনে হচ্ছে। প্রথমে কমন মনে হয়েছিল, আপনাদের কমেন্ট দেখে মনে হচ্ছে যে আসলে ম্যাটেরিয়ালও তো খারাপ না, ম্যাটেরিয়ালও তো চান্স আছে। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ রিভার বলেন, আপনারা বলেন, এটা আমি সলভ করবো না। রিভার কোন ধরনের নাউন? রিভার হচ্ছে কমন নাউন। হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড লাভ? এটা আমরা দেখছি লাফটার। বলেন তো লাফাবল মানে কি? লাফাবল কোন ধরনের পার্টস অফ স্পিচ, কি একটু লেখেন তো।
হার্ড অফ ক্যাটেল, এটা তো কালেকটিভ, এটা নিয়ে প্যারা দিব না। লিজা হ্যাড গিভেন মি টু পেয়ার্স অফ জিন্স। আমাকে বলেন লাফাবল কোন ধরনের? ভেরি গুড, অ্যাডজেক্টিভ, সবাই সবাই বলতে পারছে অ্যাডজেক্টিভ। ওকে, লিজা হ্যাড গিভেন মি টু, টু আছে দেখে পেয়ার্স হয়েছে, দুই জোড়া। আর জিন্স সবসময়ই প্লুরাল। আসেন, নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড নো। নো মানে তো জানা, এটা একটা ভার্ব। এটার নাউন কি? নলেজ। আর নলেজেবল হচ্ছে অ্যাডজেক্টিভ। The warning of the authority falls on deaf ears. Here the warning does the function of অবশ্যই অবশ্যই নাউন। কেন নাউন বলেন তো? ওয়ার্নিংটা কেন নাউন? ওয়ার্নিং এর আগে কি আছে? ওয়ার্নিং এর আগে আছে আর্টিকেল। আর্টিকেল কার আগে বসে? নাউনের আগে। মাটন, মাটন হচ্ছে ম্যাটেরিয়াল। মিট ম্যাটেরিয়াল না কমন, সেটা নিয়ে আমি একটু কনফিউশনে আছি, বাট মাটন যে ম্যাটেরিয়াল এটা নিয়ে আমার আসলে সন্দেহ নাই। কেন যেন আমার কাছে মাটন মানে ম্যাটেরিয়াল হিসেবেই হিট করে। আপনাদের কি কারো এখানে মাটনকে কমন নাউন মনে হয়? আমার কাছে সবসময় মাটন, বিফ এগুলাকে ম্যাটেরিয়াল, আমি হলে দাগায় আসতাম। আই এম ইন দ্য প্রসেস অফ কালেক্টিং ম্যাটেরিয়ালস ফর মাই স্টোরি। এখানে ম্যাটেরিয়ালটা কি? ম্যাটেরিয়ালটা অবশ্যই নাউন। ম্যাটেরিয়ালটা অবশ্যই নাউন। ঠিক আছে, আপনার যদি কনফিউশন হয় যে ভাইয়া ম্যাটেরিয়ালটা কিভাবে নাউন, I am in the process of collecting apples for my story. I am in the process of collecting news for my story. I am in the process of collecting cows for my story. আপনি অন্য যে কোনো একটা নাউন দিয়ে একটু রিপ্লেস করেন, রিপ্লেস করলে সুন্দর মতো দেখবেন কাজ হয়ে যায়। তাহলে এটা কি হলো? নাউন। ঠিক আছে। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটেল? অবশ্যই কালেকটিভ। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল? অবশ্যই কমন। আসেন, এবার হচ্ছে জিরান্ড এবং পার্টিসিপাল, এই দুটা পড়লেই মোটামুটি ভাবে শেষ। আমাদের ক্লাস মোটামুটি আর 10-15 মিনিট আছে। জিরান্ড এবং পার্টিসিপাল দুইটারই একটা কমন চেহারা আছে। কমন চেহারাটা কি? জিরান্ড এবং পার্টিসিপাল দুজনেই হইতেছে ভার্ব প্লাস আইএনজি। ভার্ব প্লাস আইএনজি। আমি যদি একটু লিখি এখানে, ভার্ব প্লাস আইএনজি, এটা জিরান্ডও হইতে পারে, এটা পার্টিসিপালও হইতে পারে। তো জিরান্ড কিসের কাজ করে? হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করে। এতটুকু যদি বুঝতে পারেন, কংগ্রাচুলেশনস। আপনি পরীক্ষার হলে জাস্ট এই নলেজের কারণে মিনিমাম 2 মার্ক পাবেন। বিভিন্ন সময় আসে ফ্রেজ ক্লজের সাথে রিলেট করে আসে, অথবা ডিরার পার্টিসিপলের সাথে রিলেট করে আসে, বাট পরীক্ষা এখান থেকে প্রশ্ন সবসময় আসতে বলছে। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে নাউন নাকি অ্যাডজেক্টিভ কিভাবে বুঝবো? আইএনজি আছে, ফাইন, দ্যাটস ফাইন, বাট নাউন নাকি অ্যাডজেক্টিভ? নাউন বোঝাচ্ছে নাকি কোনো গুণ বোঝাচ্ছে? রাইট। তো বলেন তো, রিডিং ইজ এন এক্সেলেন্ট হ্যাবিট। এটা দেখেই বোঝা যাচ্ছে, যেহেতু ভাইয়া আপনি জিরান্ডের আন্ডারে এই এক্সাম্পলটা দিচ্ছেন, এটা তো অবশ্যই জিরান্ডি হবে, রিডিং নিশ্চয়ই নাউনেরই কাজ করতেছে। বাট ধরেন উপরে কিছুই নাই, জাস্ট বলে দিলাম রিডিং ইজ এন এক্সেলেন্ট হ্যাবিট। তখন কেমনে বুঝবেন যে রিডিংটা কি নাউনের কাজ করে না অ্যাডজেক্টিভের কাজ করে? একটু আনমিউট করে আমাদের থট প্রসেসটা একটু হ্যাবিটের বোঝার নেমটা চেষ্টা করুন। রিডিং ভাইয়া। ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। হ্যাবিটের নামটা এখানে রিডিং, এভাবে চিন্তা করা হয়। হ্যাবিটের মানে গুণ, হ্যাবিটের কিন্তু গুণ হইতে পারে না। হ্যাবিটের গুণ হচ্ছে এক্সেলেন্ট। এই এক্সেলেন্ট হচ্ছে হ্যাবিট এর গুণ।
আর যে রিডিং, এটা হচ্ছে হ্যাবিট এর নাম। ঠিক আছে, জটিল করলে জটিল হবে, সহজ করলে সহজ, সহজ করে মনে রাখবেন। হ্যাবিটের গুণ এখানে এক্সিলেন্ট। বললাম স্মোকিং ইজ এ ব্যাড হ্যাবিট। হ্যাবিটের গুণ হচ্ছে কি, ভালো না খারাপ? খারাপ। কিন্তু হ্যাবিটের নাম কি, স্মোকিং। এভাবে চিন্তা, আরেকটা ভাবে চিন্তা করতে পারে, সেটা হচ্ছে স্মোক। স্মোক একটা ভার্ব, রিড একটা ভার্ব। স্মোক, রিড, both are verbs. Smoking, reading, এগুলো কি? এগুলো হচ্ছে প্রসেস। যখন আমি প্রসেস বোঝাবো, তখনই ওটা কি হয়ে যাবে, নাউন হয়ে যাবে। আমরা কিন্তু যখন ফরমেশন অফ নাউন দেখছি ক্লাসের শুরুতে, প্রচুর দেখছি যে যখন স্টেট অফ এ ভার্ব, একটা কাজ হচ্ছে, ওই কাজ হওয়ার অবস্থা বা কাজ হওয়ার প্রসেস বোঝায়, তখন অটোমেটিক্যালি এটা কি হয়ে যায়, নাউন হয়ে যায়। তো শুরুতে সময় নিয়ে নাউনের ফরমেশন গুলো দেখানোর এইটা একমাত্র কারণ, একটু বুঝা যে আসলে আপনি যেটা ইউজ করতেছেন এটা কিভাবে ইউজ করতেছেন, ক্যান ইউজ করতেছেন, রাইট? সো এবার দেখেন, ভার্বের অবজেক্ট হিসেবে, জন লাইকস গার্ডেনিং, হি স্টার্টেড টিচিং হ্যামলেট। আগে তো রিডিংটা ছিল সাবজেক্ট, মানে নাউনটা সাবজেক্ট ছিল, এখানে নাউনটা হচ্ছে অবজেক্ট। গার্ডেনিং, এটা যে নাউন, এটা নিয়ে আপনাদের কারো কোনো সন্দেহ থাকা উচিত না। একটু ওয়েট করেন, আমাকে জাস্ট 1 মিনিট সময়। আচ্ছা, ওয়াইফাই চলে আসছে, তাই আমি একটু ওয়াইফাইতে আবার কানেক্ট করলাম, অনলাইন নেটটা অফ করে। অ্যাজ আই ওয়াজ সেইং, আমি যদি এখানে ধরেন এক্সাম্পল হিসেবে বলতাম যে জন লাইকস জেনি, জন লাইকস জেনি, এই জেনি যে নাউন, এটা নিয়ে কিন্তু আপনাদের কারো কোনো সন্দেহ ছিল না। So, অনেক সময় এইটা একটা হেল্প আপনাদের করতে পারে, যখন অবজেক্টে কোনো আইএনজি পাবেন, ভার্ব প্লাস আইএনজি যদি অবজেক্টে পান বা সাবজেক্টে পান, যেখানেই পান, আপনারা ওইটাকে অন্য একটা সেপারেট নাউন দিয়ে রিপ্লেস করে দেখবেন, যেটা কি সেন্স মেক করে কিনা। আপনি নাউন বসাই দিলেন, তারপর দেখলেন যে রাইট, ও তো সেন্স মেক করে, তার মানে কি নাউন হিসেবে ব্যবহার হচ্ছে। আমি যদি বলতাম যে জন লাইকস গুড, জন লাইকস এক্সিলেন্ট, দুইটা অ্যাডজেক্টিভ বসাইলাম র্যান্ডম, কোনো লাভ হচ্ছে না। ঠিক আছে, এখন দেখেন এই ওয়েটিং মানে যে জেরান্ড, এটা নিয়ে আপনার কোনো সন্দেহই থাকা উচিত না। নাউন, কেন? কারণ এর আগে প্রিপজিশন আছে। আমরা জানি যে প্রিপজিশন সবসময় কার আগে বসে, নাউনের আগে বসে। ঠিক আছে। আচ্ছা, ফাইনালি হচ্ছে বি ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে মাই হবি অ্যাক্টিভিটি ইজ রিডিং। এই ইজটা হচ্ছে বি ভার্ব, ওটার কমপ্লিমেন্ট হিসেবে আছে। তা মনে হয় আপনারা যদি প্রথম তিনটা জিনিস একটু ধরতে পারেন, প্রথমটা ছিল হ্যাবিটের নাম হচ্ছে রিডিং, এরপর একটা আমি বললাম গার্ডেনিং এর জায়গায় আপনি জেনি বসান, আর থার্ড একটা বললাম যে প্রিপজিশনের পর আছে, তার মানে অবশ্যই জিরান্ড। হয়ে গেল। আচ্ছা, এখন হচ্ছে একটু মানে কঠিনের দিকে যাই, মানে আগেরগুলো তো কোয়াইট সিম্পল ছিল, জিরান্ড চিনা। এখন হচ্ছে কিছু লেস অবভিয়াস জিনিস, যেমন মনে করেন 5 নাম্বার এক্সাম্পল দেখেন, ইট ইজ নট ওয়ার্থ গোয়িং টু শপিং। এখানে শপিং যে নাউন, এটা নিয়ে কি কারো কোনো সন্দেহ আছে? থাকা উচিত না। শপিং যে নাউন, এটা নিয়ে কারো কোনো সন্দেহ থাকা উচিত না, কারণ তার আগে টু আছে। তো শপিং অবশ্যই নাও। গোয়িং, গোয়িংটা যে নাও, এটা কেমনে মনে রাখবে? এই যে ওয়ার্ক, বিজি, এই টাইপের শব্দের পরে
এখানে ওয়ার্থ হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। আপনি আমার বলেন তো, ওয়ার্থ অ্যাডজেক্টিভ, গোয়িং অ্যাডজেক্টিভ, তাহলে কি ডাবল অ্যাডজেক্টিভ হয়ে যেত না? দেখেন তো সেন্স মেক করে কিনা আমার কথাটা। গোয়িং, সরি আমি তো বানান ভুল করলাম। গোয়িং অ্যাডজেক্টিভ হলে ডাবল অ্যাডজেক্টিভ হয়ে যেত। এভাবে বিজি, হি ওয়াজ বিজি। বিজি মানে অবশ্যই অ্যাডজেক্টিভ। আই ওয়াজ বিজি রিডিং সামথিং। আরে বাবা, বিজিও অ্যাডজেক্টিভ, রিডিংও অ্যাডজেক্টিভ, ডাবল অ্যাডজেক্টিভ হয়ে গেল না? একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, এভাবে একটু মানে কমন সেন্সটা গ্রো করার চেষ্টা করেন। কমন সেন্সটা যখন গ্রো করতে পারবেন, দেখবেন পরীক্ষার হলে কোনো কিছু উল্টাপাল্টা যখন দেখবেন, কোনো অপশন অপশন দেখেই মনে হবে দিস ডাজ ফিল রাইট, দিস ডাজ নট ফিল রাইট। এবং এই কমন সেন্সটা গ্রো করাটাই হচ্ছে আপনার আলটিমেট সাকসেস। যখন ভাষাটা আপনার কাছে এত ইজি হয়ে যাবে যে আপনাকে ভাষা নিয়ে আলাদা করে ভাবতে হবে না। যখন কমন সেন্সটা গ্রো করবে তখন আপনি ধরে ফেলবেন ওকে ফাইন, আমি ক্র্যাক করে ফেলছি এই জিনিসটা। বাট এই কমন সেন্সটা গ্রো করার জন্য প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এবার যেসব ওয়ার্ড নিয়মিত প্রিপজিশন গ্রহণ করে তাদের পরে, আমার মনে হয় এটা আসলে বাংলা বুঝে মানে খুব একটা লাভ হবে না, আপনার এক্সাম্পল দিয়ে বুঝেন। হি ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার, হি সাকসিডেড ইন পাসিং দ্য এক্সাম। পাসিং মানে কি? পাস করার যে প্রসেস বা পাস করার যে ফলাফল, পাসিং। আমি যাওয়ার যে কাজ, গোয়িং, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে একটা কথা আছে, যদি আপনি আইডেন্টিফাই করে ফেলেন যে একটা কিছু জিরান্ড, জিরান্ডের যদি আগে দা এবং পরে অফ হয়, তখন সেটা হচ্ছে ভার্বাল নাউন। এটা ইম্পর্টেন্ট, মাঝে মাঝে এক্সাম্পলে মানে এক্সামে আসে। এখন ধরেন আপনার অপশনে আছে যে, এইভাবে দিলাম, আন্ডারলাইন করে দিলাম, দ্য রিডিং অফ নিউজ পেপার ইজ এ গুড হ্যাবিট। আপনার অপশনে জিরান্ডো আছে, অপশনে ভার্বাল নাউনও আছে। জিরান্ডো আছে, ভার্বাল নাউনও আছে, এটার অ্যান্সার অবশ্যই ভার্বাল নাউন। রিডিং হচ্ছে জেরান্ড, কিন্তু সামনে ডি এবং পরে অফ, এটার কারণে স্ট্রিক্টলি আপনাকে ভার্বাল নাউনই দাগাইতে হবে। যদি শুধু রিডিং এর নিচে আন্ডারলাইন থাকতো, শুধু যদি রিডিং এর নিচে আন্ডারলাইন থাকতো, তখন আপনি জিরান্ড দাগাইতে পারতেন। বাট দ্য রিডিং অফ যদি বলে, ভার্বাল নাউনই দাগাইতে হবে। ওকে, সো ফাইনালি এখন হচ্ছে পার্টিসিপল। পার্টিসিপল আসলে খুব সহজ, আপনি যদি জিরান্ড আইডেন্টিফাই করতে পারেন, তো জিরান্ড না মানেই পার্টিসিপল, ঠিক না? জিরান্ড না মানেই হচ্ছে পার্টিসিপল, সহজ হিসাব। নাউন না মানে এটা কি? গুণ বোঝাচ্ছে, নাম না হলেই গুণ বোঝাচ্ছে, তাই না? তাহলে রানিং ফাস্ট উই রিচ দ্য স্টেশন, চাইল্ড ওয়েন্ট টু হিজ মাদার লাফিং। এই লাফিংটা কাকে মডিফাই করতেছে? এই ওয়েন্ট এটাকে মডিফাই করতেছে। ওয়েন্ট এর সময় মানে যখন সে যাচ্ছিল, তখন চাইল্ডের স্টেট বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে চাইল্ড ওয়েন্ট টু ইটস মাদার লাফিং, এখানে লাফিংটা হচ্ছে অ্যাডভার্ব, ঠিক আছে, অ্যাডজেক্টিভ কিন্তু না, অ্যাডভার্ব। যদি চাইল্ডকে সরাসরি মডিফাই করতো তখন কি, তখন এটা অ্যাডজেক্টিভ হইতো, কিন্তু যেহেতু সে ভার্বকে মডিফাই করতেছে, ওয়েন্ট কে সে মডিফাই করতেছে, এটা হচ্ছে অ্যাডভার্ব। এটা কি ক্লিয়ার? চাইল্ডকে না করে যে ওয়েন্ট কে করতেছে, এটা হচ্ছে চাইল্ডকে মডিফাই না করে ওয়েন্ট কে মডিফাই করতেছে, এতটুকু ক্লিয়ার? নাকি কারোই ক্লিয়ার? একদম সবাই চুপ। আচ্ছা, মেবি সবাই একটু টায়ার্ড, যেহেতু অনেক রাত হয়ে গেছে। আমরা দ্রুত আগাই। পার্টিসিপল তিন ধরনের হয়, প্রেজেন্ট, পাস্ট, পারফেক্ট। তো এগুলা আপনারা সবই জানেন। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে
অ্যাডজেক্টিভ হইতে পারে, ইনট্রানজিটিভ ভার্বের পর হইতে পারে, ভার্ব অফ প্রিপোজিশনের পর হইতে পারে। ঠিক আছে, তিন ভাবে ব্যবহার হতে পারে প্রেজেন্ট পার্টিসিপল। অ্যাডজেক্টিভ হইতে পারে, এবং ইনট্রানজিটিভ ও ভার্বস অফ পারসেপশনের প্রিপোজিশন বলছি, সরি, ভার্বস অফ পারসেপশনের পরে ব্যবহার হইতে পারে। ঠিক আছে। আচ্ছা, তাহলে অ্যাডজেক্টিভ তো জানেন, এ রোলিং স্টোন। কেমন স্টোন? রোলিং স্টোন। সহজ প্রশ্ন করবেন, কেমন দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পেয়ে যান, সেটা হচ্ছে কেমন দিয়ে প্রশ্ন করে উত্তর পাবেন, তাহলে সেটা কি হয়ে গেল? সেটা হয়ে গেল অ্যাডজেক্টিভ। আচ্ছা, the rain came pouring down in torrents। কেমটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, তারপরে আসছে পোরিং। আমি আসলে খুব বেশি ভিতরে যাচ্ছি না, কারণ আপনাদেরকে তো আমি ভার্ব পড়াই নাই। ভার্ব যদি একবার পড়াই ফেলি, তখন ট্রানজিটিভ ইনট্রানজিটিভ এটা ক্লিয়ার হয়ে যাবে। আই লাইক টু সি হার ড্যান্সিং, এই সিটা হচ্ছে ভার্বস অফ পারসেপশন। পারসেপশন মানে কি? অনুভব করা। সি কি? দর্শনের সাথে রিলেটেড না? তো সিটা হচ্ছে এখানে ভার্বস অফ পারসেপশন। এরপরে হচ্ছে এই যে ড্যান্সিংটা দেখতেছেন, এখানে পোরিং ছিল পার্টিসিপল, এখানে ড্যান্সিং হচ্ছে পার্টিসিপল। আচ্ছা, অ্যাডভার্বের পরে আইএনজি যুক্ত ভার্ব থাকলে সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তো দেখেন, এই সাডেনলিটা একটা অ্যাডভার্ব না? কোনো কিছুর লাস্টে যদি এল ওয়াই থাকে, এটা কি অ্যাডভার্ব? তো অ্যাডভার্বের পরে যেটা আছে ওটাকে অ্যাডজেক্টিভ হইতে হবে, কারণ অ্যাডভার্ব কিন্তু কখনো নাউনকে মডিফাই করে না। অ্যাডভার্ব হচ্ছে ভার্ব, অ্যাডজেক্টিভ এদেরকে মডিফাই করে। তো এখানে ফাইন্ডিং এর আসলে মানে নাউন হওয়ার সুযোগ নাই। ঠিক আছে। আচ্ছা, পাস্ট পার্টিসিপল আমার মনে হয় আপনারা পারবেন। বার্ন, রিটায়ার, আপনারা তো ভার্বের তিনটা ফর্ম পড়ছেন: বার্ন, বার্ন, বার্ন; রিটায়ার, রিটায়ার, রিটায়ার্ড; ইন্টারেস্ট, ইন্টারেস্টেড, ইন্টারেস্টেড। এটার ভিতরে আমি বেশি যাচ্ছি না, এটা যতটা না আসলে নাউনের সাথে রিলেটেড, তার চেয়েও অনেক বেশি আসলে আপনার কনজুগেশন অফ ভার্বস এর সাথে রিলেটেড। সেটার বেশি ভিতরে আমি যাব না। আমার মেইন ফোকাস জেরান্ড এবং পার্টিসিপলেই থাকবে। ও, ভালো কথা, আপনাদেরকে একদম শুরুতে একটা পেজ আমি স্কিপ করে আসছিলাম। বলছিলাম যে যখন আমি জিরান পার্টিসিপল পড়ায় ফেলবো তখন ইজি হয়ে যাবে। তো দেখেন, এ রোলিং স্টোন। কেমন স্টোন ভাই? রোলিং স্টোন। কেমন স্টোন? রোলিং স্টোন। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আবার যদি বলি রোলিং স্টোনস ইজ এ পপুলার স্পোর্টস, তাহলে এখানে রোলিং শব্দটার অর্থ কি? এটা কি স্পোর্টস এর নাম বোঝাচ্ছে না? এটা কিন্তু তখন আবার জিরান্ড। ঠিক আছে। যাক, এটা বাদ দিয়ে গেছিলাম তো, একটু পড়াই দিলাম। চলেন এখন লাস্টে আমরা জাস্ট কয়েক পেজ এক্সারসাইজ সলভ করবো, এরপর আমাদের ক্লাস শেষ। হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড অ্যাবিলিটি? আমি পড়াই ফেলছি অলরেডি। এনেবল। দ্য ওয়ার্ড ফ্লাইং ইন দ্য সেন্টেন্স, লুক এট দ্য ফ্লাইং বার্ড। কেমন বার্ড? ফ্লাইং বার্ড, পার্টিসিপল। He contemplated marrying his cousin. Contemplate মানে চিন্তা ভাবনা করা। He contemplated marrying his cousin. Marrying, সে কি কন্টেমপ্লেট করলো? ম্যারিং কন্টেমপ্লেট করছে, এটা হচ্ছে জেরা। পার্থক্যটা বুঝতেছেন? কেমন দিয়ে প্রশ্ন করে পার্টিসিপল, কি দিয়ে প্রশ্ন করলে জেরা। ওল্ড ম্যান ওয়াজ টায়ার্ড অফ ওয়াকিং, অবশ্যই জেরান্ড। প্রিপোজিশনের পরে ওয়াকিং আছে। কি দিয়ে প্রশ্ন করে না, কি নিয়ে সে ক্লান্ত ছিল? সে ওয়াকিং নিয়ে ক্লান্ত ছিল। এ লস্ট অপরচুনিটি নেভার রিটার্নস, এটা হচ্ছে পার্টিসিপল। কি পার্টিসিপল? পাস্ট পার্টিসিপল। ঠিক আছে, প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল ফর্ম। রিডিং ইজ এন এক্সেলেন্ট হ্যাবিট, এটা হচ্ছে জিরান্ড। এন্ড উইথ দ্যাট বিং সেড, আমাদের ক্লাস আজকের মতো শেষ। আমার স্ক্রিন শেয়ারটা অফ করতেছি। আপনাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা করতে পারেন, বা ক্লাস নিয়ে জেনারেল যদি কোনো ফিডব্যাক থাকে এটা একটু করতে পারেন। ডিটারমাইনার আর আর্টিকেল কি সেম জিনিস? এটা আসলে আমি এখন এই ব্যাখ্যায় যেতে যাচ্ছি না। ডিটারমাইনার আসলে আরেকটু বিস্তৃত কনসেপ্ট, তো সমস্যা ডিটারমাইনারের ক্লাস হবে।
সেখানে আমরা ডিসকাস করবো, প্যারা নাই। আপনাদের আজকের ক্লাস নিয়ে কোনো কোয়েশ্চেন বা কোনো ফিডব্যাক থাকলে একটু বলতে পারেন। আদারওয়াইজ আমি একটু স্বাগত আপুকে রিকোয়েস্ট করবো, আপু প্লিজ টেক ওভার। আপনার যদি কোনো ইনস্ট্রাকশনস থাকে স্টুডেন্টদের প্রতি, ইউ ক্যান আস্ক দেম। থ্যাংক ইউ।